সুপ্রিয় দর্শক, আহ, রাতের ওয়ান নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম। এই অনুষ্ঠানে আজকের বিষয়বস্তু হচ্ছে দেশের করোনাকালীন সময়ে দেশের পরিবেশ এবং অর্থনৈতিক বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের মাঝে বিশেষ ব্যক্তিরা আজকে উপস্থিত রয়েছেন। সম্মানিত সুধী, আপনারা জয়েন করতে থাকুন। আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে সাথে নিয়ে আসব। আপনাদের প্রশ্ন এবং বিভিন্ন আনুষঙ্গিক কোনো কথাবার্তা থাকলে আপনারা কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন। আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে আমাদের যারা মোটামুটি এখানে যারা এক্সপার্ট আছেন, যারা বিশেষজ্ঞরা আছেন, তারা আপনাদের সাথে কথা বলবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, আমরা আমরা আজকে ওয়ান নিউজের পক্ষ থেকে আমরা বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে উপস্থিত করেছি আপনাদের সামনে। আপনারা করোনাকালীন সময়ে কি অবস্থা, আমাদের অর্থনীতি এবং পরিবেশের কি অবস্থা, সে বিষয়ে আমরা বিশেষ কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। এই বিষয়ে আমরা আজকে বিশেষ যারা আছেন তাদের আমরা অল্প কিছু করে দিয়ে দিব। তার মধ্যে আমি প্রথমে ফ্লোটা দিতে চাচ্ছি সলিমুল্লাহ সুজন, ওয়ান নিউজের সিও। ওনাকে আমি ওনার পরিচয় দিয়ে ওনার ওনার ভূমিকাটা আমি শুরু করার জন্য অনুরোধ করছি। আমি শুনতে পাই, তারপর আমরা পরিচয়টা আমি দিব। আপনার পরিচয়টা দিবেন। আমি আপনার পরিচয়টা দেওয়ার পরে আমি আবার আমি মোহাম্মদ সলিমুল্লাহ সুজন। ধন্যবাদ নিজাম। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাকে। আমি আসছি, প্রথম থেকে শুরু করছি। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তি প্রফেসর ডক্টর মঞ্জুর কিবরিয়া। তিনি বিশিষ্ট হালদা গবেষক, অধ্যাপক প্রাণীবিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কোঅর্ডিনেটর হালদা বিভাগ, রিভার রিসার্চ ল্যাবরেটরি, চট্টগ্রামের। আমাদের সাথে উপস্থিত রয়েছেন হাসান মেহেদী, প্রধান নির্বাহী, উপকূলীয় জীবন যাত্রা ও পরিবেশ কর্মজোট, সদস্য সচিব, বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোটের। আমাদের সাথে উপস্থিত রয়েছেন আজকে আজাদ আবুল কালাম। তিনি অ্যাকশন এইড বাংলাদেশের একজন কর্মকর্তা এবং প্রাণ ও প্রকৃতি সুরক্ষা মঞ্চের একজন সদস্য। আমাদের সাথে উপস্থিত আছেন এস এম নজরুল ইসলাম। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা আজকের কক্সবাজার ভারপ্রাপ্ত সম্পাদক। তিনি এটার দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন নিয়ে তিনি জোরালোভাবে এখানে কক্সবাজারে দায়িত্ব পালন কাজ করে যাচ্ছেন। তিনি মানবাধিকার কর্মী হিসাবে কক্সবাজারে খুব ভালো কাজ করছেন। এটা কক্সবাজারবাসী ভালো করেই জানে। উনি ওনার পরিচিত মুখ সবাই চেনে। তো আমি প্রথমেই চলে যাব। আজকের বিষয়টা হচ্ছে এই করোনাকালীন সময়ে বাংলাদেশের পরিবেশ এবং অর্থনৈতিক অবস্থা। দুটি বিষয় এখানে আসছে, পরিবেশ এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই সাথে পারিপার্শ্বিক বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো পরিশেষে। আমি প্রথমে চলে যাব এইচ এম নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক আজকের কক্সবাজার বার্তা। উনি আমাদের কক্সবাজার সার্বিক পরিস্থিতি, করোনা পরিস্থিতি এবং পরিবেশ নিয়ে আমাদের জানাবেন। নজরুল ভাই। ধন্যবাদ ওয়ান নিউজকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ওয়ান নিউজকে, যারা আজকের এই সুন্দর একটি আয়োজন করার জন্য, এমনকি গুরুত্বপূর্ণ বিষয় করোনা মুহূর্তে পরিবেশ এবং অর্থনীতি দুটোই খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য। কক্সবাজারে দীর্ঘ দিন ধরে লকডাউন চলছে এবং রেড জোনও চলছে। তার মধ্য দিয়ে কক্সবাজারের অর্থনীতি অনেকটা ভেঙে পড়ছে বলতে অর্থনীতি একেবারে দেওয়ালিয়া হয়ে পড়েছে বলে আমি মনে করছি। বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষগুলাই এখন অনেকটা দুর্ভিক্ষ জীবন যাপন করছে। একই সাথে বড় বড় যে কক্সবাজারে 400 শতাধিক আবাসিক হোটেল রয়েছে, তাদের অর্থনীতিও নেই এবং সেখানে প্রায়
20,000-এর অধিক বিভিন্ন শ্রেণীর কর্মচারী চাকরিচ্যুত হয়েছে। এটাই মূলত অর্থনীতির করোনার মধ্যে অর্থনীতির বড় ধাক্কা হিসেবে লেগেছে। পরিবেশের যে বিষয়টা আমি বলবো, কক্সবাজারের পরিবেশ অনেক জায়গায় মেরিন ড্রাইভ থেকে শুরু করে সমুদ্র সৈকত থেকে শুরু করে বিভিন্ন এলাকায় অনেকটা অতীতে আর 30 বছর আগে যে পরিবেশ ছিল, জীববৈচিত্র্য ছিল, সবুজ বনাঞ্চল ছিল, ঠিক সেভাবেই ফিরে এসেছে। শুধুমাত্র একটাই কারণ, মানুষের অবাধ বিচরণ কমে গেছে। মানুষের যেখানে সমুদ্র সৈকতে প্রায় 3 যুগ পরে কিন্তু ডলফিন দেখা যাচ্ছে, মাঝে মাঝে ছুটে আসছে ডলফিন, সমুদ্র তীরে আসছে। একইভাবে সাগরলতা দেখা যাচ্ছে প্রায় 10-15 বছর পরেই কিন্তু সাগরলতার একটা সমারোহ দেখা যাচ্ছে, লাল কাঁকড়া দেখা যাচ্ছে। এটাই হচ্ছে প্রকৃতি করোনার জন্য, করোনার মাঝে প্রকৃতির একটা অভয়ারণ্য সৃষ্টি হয়েছে, প্রকৃতির একটা সৌন্দর্য ফিরে এসেছে। কিন্তু দুর্ভিক্ষ, যে দুর্যোগ, খাদ্য এবং মানুষের যে অর্থনৈতিক দুর্ভোগ, সেটা কিন্তু দিন দিন বাড়ছে কক্সবাজারে। যেহেতু আর কক্সবাজার একটি পর্যটন শহর, এই পর্যটন শহরকে ঘিরেই এই কক্সবাজার যেহেতু পর্যটন শহর, এই পর্যটনকে ঘিরেই মূলত কক্সবাজারের মানুষের জীবনযাত্রা। সব মিলিয়ে কক্সবাজার পর্যটক শূন্য হওয়ায় বলতে গেলে কক্সবাজার এখন অর্থনীতি ভেঙে চুরমার। কিন্তু প্রকৃতির জন্য সেটা আশীর্বাদ হয়ে এসেছে বলে আমি মনে করছি এই মুহূর্তে। নিজাম ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আমি পরিচয় করে দিচ্ছি, আমাদের মাঝে সংযুক্ত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল করিম চৌধুরী স্যার আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আর আমি আরেক যেটা হচ্ছে, স্যারের আজকে আজকে চাকরি জীবনের শেষ দিন, তিনি আজকেই অবসর নিয়েছেন আমাদের কলেজ থেকে। তাকে আমরা এই চাকরি জীবন অবসর নেওয়ার, ওনাকে এই জীবন ভবিষ্যৎ জীবন যেন আরো সুন্দর হয়, অবসর জীবন যেন সুন্দর হয়, সেই কামনা করছি স্যারের। স্যার, এর পরবর্তী আজকে আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি করোনাকালীন সময়ে পরিবেশ ও অর্থনৈতিক বিষয়ে আমাদের কি বিপর্যয় আসতে পারে বা কি হতে পারে, আমাদের কি আশঙ্কা দেখা দিতে পারে, সেটা হচ্ছে আজকে আমাদের বিষয়বস্তু। তো স্যার, আমি এখন আপনার কাছে আসবো। আমাদের যে বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের করোনাকালীন সময়ে যে বাংলাদেশের যে পরিস্থিতিটা, পরিবেশ এবং অর্থনীতি দুটি বিষয়ে আপনি একটু যদি দর্শকদের যদি একটু খুলে বলেন, আমাদের কোন দিকে যাচ্ছে আমাদের বাংলাদেশ? স্যার কি আমার কথা শুনতে? আমি আপনাদেরকে শুনছি, আপনারা আমাকে শুনছেন? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে এই ধরনের একটি উপযোগী এবং সময় উপযোগী অনুষ্ঠান করার জন্য। বৈশ্বিক মহামারী কোভিড-19 চলছে আজ প্রায় 3.5 মাস আমাদের। এই কোভিড-19 এর কারণ বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক ধস নেমেছে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বলে গেছে, বলতে গেলে অর্থনীতির চাকা একদম বন্ধ হয়ে গেছে, একেবারে বন্ধ হয়ে গেছে। শিল্প কারখানা, বিভিন্ন ক্ষুদ্র শিল্প থেকে আরম্ভ করে বৃহৎ শিল্প, সব সেক্টরে এটার একটা বিরূপ প্রভাব পড়েছে। এই বিরূপ প্রভাব কাটিয়ে ওঠার জন্য সরকার কিছু কিছু পদক্ষেপ নিয়েছে, কিছু কিছু ব্যক্তি স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার ব্যবস্থা করেছে। আমি কক্সবাজারের প্রেক্ষিতে বলবো, কক্সবাজার কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান নেই, ক্ষুদ্র কিছু শিল্প প্রতিষ্ঠান আছে, লবণ শিল্প আছে, চিংড়ি মাছের ফ্যাক্টরি আছে, মূলত লবণ শিল্প এবং শুটকি মাছ, এই ব্যবসাগুলো কক্সবাজার ভিত্তিক। এই লকডাউনের কারণে এবং পেটজনের কারণে এবং মূলত যেটা কক্সবাজারের জাতীয় অর্থনীতিতে যেটা প্রভাব ফেলে সেটা হলো কি পর্যটন শিল্প। এই পর্যটন শিল্প থেকে বাংলাদেশে যা আয় হয় তার সিংহভাগ আয় কক্সবাজার থেকে। বিগত 3 মাস যাবৎ কোনো পর্যটক কক্সবাজার আসছে না। না আসার কারণে বিভিন্ন হোটেল এবং মোটেল সবগুলো মূলত বলতে গেলে 70-80% বন্ধ। এর সাথে সম্পৃক্ত যে সমস্ত কর্মচারী ছিল তারাও চাকরিহীন হয়ে পড়েছে এবং অনেকেই মানবত জীবন যাপন করছে। কিন্তু এই পরিবেশ যে
অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে সত্যি, কিন্তু সৃষ্টিকর্তা পৃথিবীটাকে একটা সাইক্লিক অর্ডার তৈরি করছে। এই সাইক্লিক অর্ডারে হলো জীববৈচিত্র্যকে আমাদেরকে সংরক্ষণ করতেই হবে, এর কোনো ব্যাখ্যা নেই। জীববৈচিত্র্য দীর্ঘ সময় আমরা আমাদের অবৈজ্ঞানিক ক্রিয়াকলাপের কারণে, নন জুডিশিয়াল ব্যবহারের কারণে আমরা কি কোনো বিচার বুদ্ধিহীন ভাবে ব্যবহার করিনি। একদিকে আমরা পাহাড় ধ্বংস করেছি, পাহাড় গুলাকে কি ন্যাড়া করে ফেলেছি, ন্যাড়া করে ফেলার কারণে ওইখান থেকে কি সয়েল ইরোশন হয়ে এই ইরোডেড সয়েল গুলা নদী নালা সমুদ্রে কি নদীর বেসিন গুলাকে নষ্ট করেছে, নদীর ন্যায্যতা ধ্বংস করেছে, এবং প্রাণীজ যে সমস্ত ফনা ছিল সেই ফনাগুলো সম্পূর্ণভাবে কি আমরা চেষ্টাই করেছি। কক্সবাজারের কিছু কিছু এলাকাতে হাতির বিচরণ ছিল, যে হাতির বিচরণ ছিল সে হাতিগুলো কি সংখ্যা দিন দিন কমতে কমতে এখন কি এক্সটিংক্ট হওয়ার পর্যায়ে চলে গেছে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন সমুদ্রে এখন ডলফিন বিচরণ দেখা যাচ্ছে। সমুদ্রের পাড়ে আশেপাশে আগে মানুষের অত্যাচারে যে সমস্ত জীববৈচিত্র্য ছিল পোড়া এবং ফনা যেগুলো ছিল এগুলো সব বিপর্যয় করে ফেলেছিলাম আমরা। 3 মাসের 3.5 মাসে এই জায়গাগুলো তার পূর্ব অবস্থায় ফিরে আসছে। এই যে পূর্ব অবস্থায় ফিরে এসে আমাদের চক্ষুকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনা কি করতে হবে, সুস্থভাবে সুন্দরভাবে, এবং কি যদি স্বাস্থ্যসম্মত আমাদেরকে বেঁচে থাকতে হবে তাহলে পরিবেশের বিপর্যয় কোনো অবস্থাতে ঘটানো যাবে না। এটা আমাদেরকে কি করোনা চোখ খুলে দিয়েছে। এই চোখ খুলে দেওয়াটাকে আমরা যদি ধরে রাখতে পারি, আমরা যদি শিক্ষা গ্রহণ করতে পারি, তবে পরিবেশ সুন্দর হবে। পরিবেশ যদি সুন্দর হয় জীববৈচিত্র্য সংরক্ষিত হবে। জীববৈচিত্র্য যদি সংরক্ষিত হয়, ইকোলজিক্যাল যে ব্যালেন্স আছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ যে ইকোলজিক্যাল ব্যালেন্স তৈরি করছে সেই ইকোলজিক্যাল ব্যালেন্স আবার কি ফিরে আসবে। এই ধরা এই বসুন্ধরা আমাদের বসবাসের উপযোগী থাকবে, সুন্দর হবে, এবং কি আমরা সুস্থভাবে সুন্দরভাবে কি অক্সিজেন নিয়ে বেঁচে থাকতে পারবো। এটা হলো কি পরিবেশের কথা। আর ব্যবসার ক্ষেত্রে যে কথাগুলো বলা হচ্ছে, ব্যবসা শুধু নয়, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র, বিভিন্ন সেক্টর এটা কি 3-4 মাস যাবত স্কুল কলেজগুলো বন্ধ, এইচএসসি পরীক্ষা হয়নি। তারপরে যে সমস্ত শিল্প কারখানা ছিল শিল্প কারখানার মালিকরা কি পথে বসার উপক্রম হয়েছে। মাননীয় সরকার প্রধান তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করেছে। প্রণোদনা দিলেও এই দীর্ঘকালীন প্রণোদনা দিয়ে এই শিল্প প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখা কি অত্যন্ত কষ্টকর হবে। তাহলে আমাদেরকে স্বল্প পরিসরে যদি মিল ব্যক্তিগুলোকে আবার চালু করার ব্যবস্থা নেওয়া হবে তাহলে আমরা কি আমাদের অর্থনৈতিক চাকা সচল হবে, এবং আমরা কোনোভাবেই এই বিপর্যয়টা কাটিয়ে উঠে আবার যখন আমি আশা করব এই আপদ দীর্ঘস্থায়ী হবে না, মহান আল্লাহ আমাদের থেকে এই আপদ উঠিয়ে নিয়ে যাবেন, আমরা আমাদের সুস্থ অবস্থায় ফিরে আসবো, এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনের গতিধারা ফিরে পাবো। গতিধারা ফিরে পাওয়ার পর এই যে শিক্ষণীয় বিষয়টা যেটা আমাদেরকে করোনা শিক্ষা দিয়ে গেছে, এই শিক্ষণীয় বিষয়টা যেন আমরা সবাই ধারণ করি, লালন করি এবং পালন করি, পরিবেশের প্রতি আমরা সদয় হই, পরিবেশটাকে আমরা কি সংরক্ষণ করি, এই অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জি স্যার, ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আবার আসবো স্যার, আপনি লাইনে থাকবেন। আমি আমি এই মুহূর্তে চলে যাব আবার এস এম নজরুলের কাছে। এস এম নজরুলের কাছে। নজরুল ইসলাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি জানাবেন, যেহেতু আপনি কক্সবাজারের একজন সন্তান, কক্সবাজারে আছেন, কক্সবাজারের সার্বিক পরিস্থিতি আপনি জানেন। সেক্ষেত্রে গিয়ে বাংলাদেশের পর্যটন খাত, বাংলাদেশের পর্যটন রাজধানী কক্সবাজার, সেই ক্ষেত্রে কক্সবাজারের যে পর্যটন যে হোটেল মোটেল জোনগুলি আছে সেগুলির পরিস্থিতি একটু কি আপনি আমাদেরকে আর কি খোলাসা করবেন কিনা? তারা কি অবস্থায় আছেন, তারা কি করছেন, কর্মচারীরা কি অবস্থায় আছেন, তারা তাদের স্যালারি কিরকম, কেমন দিয়েছে, মালিক পক্ষ কেমন কি অবস্থায় আছেন, তাদের কোনো সরকার কোনো প্রণোদনা দিয়েছে কিনা, এই ব্যাপারে আপনি জানেন কিনা? যেহেতু আপনি একজন রিপোর্টার হিসেবে এগুলি আপনার ধারণা আছে, একটু জানাবেন কি? ধন্যবাদ নাজিম ভাই। আমি রিপোর্টার হিসেবে বলতে পারি, আবার আমার আরেকটা পরিচয় আছে, আমি শ্রমিক রাজনীতি করি, সেই সুবাদে আমার এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। আপনারা জানেন কক্সবাজার লকডাউন হয়েছে কিন্তু 3 মাস প্রায়, হ্যাঁ, কিন্তু পুরো 1 বছর যারা ব্যবসা করেছিল, কোটি কোটি টাকা যারা ব্যবসা করেছিল হোটেল মোটেল জোন থেকে, এই ব্যবসায়ীরা কক্সবাজারের তো কোনো ধরনের মানুষের সহযোগিতায় যেমন আসেনি, তেমনি তাদের স্বয়ং প্রতিষ্ঠানে যারা কর্মচারী ছিল তাদেরও কোনো ধরনের পরিপূর্ণভাবে
সাহায্য সহযোগিতা দেয়নি। এভাবে আমরা কিন্তু আমি যেহেতু শ্রমিক রাজনীতির সাথে আছি, আমাকে বারবার বেসিস গুলো আমাকে জানায়। এমনকি আপনার বেতন বোনাস কিচ্ছু না দিয়ে গত ঈদের আগে থেকে মানুষ কিন্তু চাটাই হয়েছে। আজকে আমি কিছুক্ষণ আগে হোটেল জোন থেকে আসলাম। সব হোটেল কিন্তু অন্ধকারে আছে। কিন্তু কথা হচ্ছে যারা বছরের পর বছর ব্যবসা করেছে, কোটি কোটি টাকার গলা কাটা বাণিজ্য করেছে, এই পর্যটন মৌসুমকে ঘিরে প্রতি বছর যারা ১,০০০ টাকার রুম ৫,০০০ টাকা করে বিক্রি করেছে, ১০ টাকার যে রিক্সা আপনার রুমের যে ইনস্ট্রুমেন্ট থাকে সেটা ১,০০০ টাকার উপরে নেয়, তখন কিন্তু কেউ কথা বলে না। আজকে যখন মাত্র ৩ মাস সারা বছর ব্যবসা করার পরে মাত্র ৩ মাস তাদের হোটেলের কর্মচারীদের বেতন দিতে পারেনি, বোনাস দিতে পারেনি, এবং স্বয়ং তাদের কোনো ধরনের খাদ্য সহযোগিতা পর্যন্ত তারা দেয়নি, এমন হোটেল পর্যন্ত রয়েছে বলে আমার হাতে তথ্য রয়েছে। আমি জানি আপনার হোটেল ম্যানেজারদের একটা সংগঠন আছে, তারা বারবার দাবি তুলছে তাদের যেন অন্তত অর্ধেক মাসের বেতন দিয়ে হলেও তাদের জন্য রাখে। আর এই করোনা পরিস্থিতিতে হয়তো আজ অথবা কাল এটা সমাধান হবে, কিন্তু মানুষগুলো তো আবার প্রয়োজন হবে। তখন আপনার চোখ লজ্জা থাকা উচিত যে আপনি কিভাবে আপনি ওদের সাথে যাবেন। শ্রমিকগুলোকে আপনারা যে বেতন না দিয়ে, বোনাস না দিয়ে, কোনো ধরনের সাহায্য সহযোগিতা না করে এই দুঃসময়ে আপনি যদি তাদের পাশে না থাকেন, তাহলে আপনার এই কক্সবাজার হাজার কোটি টাকার ব্যবসা করে আর আপনি কক্সবাজার মানুষের পাশে দাঁড়ালেন না, এটা চাইতে আপনি আপনার কর্মচারীদের পাশে দাঁড়ালেন না, এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়। এটা কক্সবাজারের প্রতিটি হোটেলে হচ্ছে, প্রতিটা রেস্টুরেন্টে হয়েছে। বেতন ছাড়া ছাঁটাই করেছে শত শত কর্মচারীকে। এভাবে তো হয় না। আমি প্রণোদনা, আপনি এখন যদি প্রণোদনার কথা বলেন, সরকার হোটেল মালিকদের প্রণোদনা দিবে, শ্রমিকদের দিবে কে? শ্রমিকদের অধিকারের কথাটা বলবে কে? শ্রমিকদের প্রণোদনার অংশটা নিশ্চিত করবে কে? আমি দেখাচ্ছি যখন সরকার জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ সহায়তা দিচ্ছে, তখন শ্রমিকদের পক্ষ থেকে কিন্তু আপনার হোটেল মালিকরা আবেদন করেছে শ্রমিকদের তালিকা দিয়ে, ত্রাণগুলো যেন মালিক পক্ষের মাধ্যমে যায়। মানে একটা নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য, মালিকরা নিজেরা ক্রেডিট নেওয়ার জন্য মূলত শ্রমিকদের নাম ব্যবহার করে মালিকরা আবেদন করেছিল শ্রমিকদের যেন ত্রাণ দেওয়া হয়। কিন্তু শ্রমিক সংগঠনগুলো তো রয়েছে। এখন যদি আপনি বলি সরকারকে প্রণোদনা দেওয়ার জন্য হোটেল মালিকদের, কিন্তু দেখবেন লাভবান হবে ওরাই লাভবান হবে যারা শত শত শ্রমিকের রক্ত শোষণ করে শেষ পর্যন্ত তাদের খবর নেয়নি, যারা কক্সবাজার থেকে হাজার কোটি টাকা ব্যবসা করে কক্সবাজার মানুষের পাশে দাঁড়ায়নি, তারাই কিন্তু শেষ পর্যন্ত প্রণোদনা লাভবান হবে। আমি অন্তত এই জায়গা থেকে কক্সবাজারের কোন হোটেল মালিকের যেন প্রণোদনা না দেয় সেই দাবি জানাবো। প্রয়োজনে যে সব হোটেল রেস্টুরেন্টের যেসব কর্মচারী সংগঠন রয়েছে, সেই সব কর্মচারী সংগঠনদের সমন্বয় করে তাদের জন্য অন্তত প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করুন। তারা সবচেয়ে এখন অবহেলিত, সবচেয়ে বেশি বঞ্চিত, তারা না কে আছে এখন এই মুহূর্তে, সেগুলো আমাদের চিন্তা করতে হবে। যাদের আছে তাদের দেওয়ার দরকার নাই। এই বর্তমানে হোটেল যদি আর ৩ মাস যদি বন্ধ থাকে, কোনো সমস্যা হবে না। আপনি জানেন হোটেল রোহিঙ্গা আসার পর থেকে আমাদের নেটের সমস্যা করছে, হয়তো নেটওয়ার্ক সমস্যা করছে। এস এম নজরুল ইসলাম, হ্যাঁ, শত শত আপনার কোটি কথা টাকার আমরা ওরা শুনতে ব্যবসা করছে। পাচ্ছি না। এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। আমি যেটা বলতে চাচ্ছিলাম, জি রোহিঙ্গা বলুন। আসার পর কিন্তু কক্সবাজারে প্রতিটি হোটেল অন্তত অগ্রিম আর ৩ বছরের ব্যবসা করে ফেলেছে। তার বিভিন্ন ইন্টারন্যাশনাল এনজিও, লোকাল এনজিও কর্মকর্তাদের মাসিক ভাড়া দিয়ে কোটি টাকা ইনকাম করে ফেলেছে। কিন্তু তাদের প্রণোদনার দরকার নাই। কিন্তু তারা কি কর্মচারীদের কিছু দিয়েছে? তারা ছাঁটাই করেছে, শুধু ছাঁটাই করেছে করোনার পরিস্থিতি দেখিয়ে। আমি মনে করছি প্রণোদনা দেওয়ার দরকার হলে কর্মচারী সংগঠনগুলোকে সমন্বয় করে তাদের দেওয়া উচিত, মালিক পক্ষের নয়। মালিক পক্ষ রোহিঙ্গা ইস্যুতে কোটি কোটি টাকা ইনকাম করেছে, এবং গত সিজনেও পর্যটন মৌসুমে তারা কোটি কোটি টাকা ইনকাম করেছে। তাদের আর ৩ মাস যদি বন্ধ থাকে তাদের লস হবে না, কারণ তারা এখন কোনো কর্মচারীকে বেতন দিচ্ছে না। এটা হচ্ছে আমার ধন্যবাদ। প্রণোদনার বিষয়ে কথা। ধন্যবাদ এস এম নজরুল ইসলাম আপনার সুন্দর বক্তব্যের জন্য। স্যার, আমাদের সাথে সংযুক্ত আছেন এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। তিনি হালদা নদী নিয়ে গবেষণা করেছেন। ওনার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। তিনি হালদা নদী নিয়ে বেশ অনেক কাজ করেছেন, আমরা যতটুকু জানি। তিনি তার অনেক রিসার্চ
আমরা 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 দেখেছি, আমরা পড়েছি, বই সমৃদ্ধ। তো উনি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে হালদা রিসার্চ, রিভার রিসার্চের ল্যাবরেটরি চট্টগ্রামের। সে সাথে হালদা গবেষক হিসেবে কাজ করছেন, হালদা নদী গবেষক হিসেবে কাজ করছেন। আমি এখন স্যারের কাছে যাব। স্যার, সামগ্রিক বিষয় করোনাকালীন সময়ে বাংলাদেশের সামগ্রিক পরিবেশের সামগ্রিক বিষয় নিয়ে আপনি আমাদের কিছু জানাবেন কি? ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আমি আজকে onenews.com কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য। একই সাথে ধন্যবাদ জানাতে চাই আজকে একটা সমসাময়িক বিষয় নিয়ে আসলে এখানে আমাদের লাইভে আনার জন্য। হ্যাঁ, অত্যন্ত প্রাসঙ্গিকভাবে আজকে এই বিষয়টা আসছে। একই সাথে আমি আজকে শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার, বিশেষ করে কক্সবাজার গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল স্যারের আজকে শেষ দিন, শেষ কর্মদিবস। আমি স্যারকে অভিনন্দন জানাতে চাই। আমি একজন শিক্ষক হিসেবে মনে করি শিক্ষকতার কখনো শেষ হয় না। আমি মনে করি আজকে হয়তো ওনার প্রাতিষ্ঠানিক ভাবে স্বাক্ষর করার বিষয়টা হয়তো শেষ হবে। আমার মনে হয় ওনার যেই এক্সপেরিয়েন্স, যে অভিজ্ঞতা, ওনার যে সঞ্চয়, সেই সঞ্চয় দিয়ে বাকি জীবন উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আমাদের দেশ ও জাতির জন্য সেবা করে যাবেন, আমি আশা ব্যক্ত করি। এবং আমি স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের যে বিষয়, এই বিষয় নিয়ে আমি আলোকপাত করতে চাই। আজকে আসলে এখানে দুটো বিষয়, একটা হচ্ছে পরিবেশ এবং একটা হচ্ছে অর্থনীতি। করোনার পরিবেশের উপর এবং অর্থনীতির উপর কি প্রভাব। আসলে আমি একজন প্রাণীবিদ্যার শিক্ষক হিসেবে আমি যেটা মনে করি, বা পরিবেশ নিয়ে কাজ করি এবং পরিবেশ কর্মী হিসেবে যেটা মনে করি, পরিবেশ এবং অর্থনীতি দুটো কিন্তু একটার পরিপূরক। হ্যাঁ, কখনো পরিবেশকে বাদ দিয়ে কখনো অর্থনীতি হয় না, আবার অর্থনীতিকে বাদ দিয়ে কখনো পরিবেশ হয় না। যদি আমরা দুইটাকে যদি আমরা সামগ্রিকভাবে যদি চিন্তা না করি, তাহলে কিন্তু এটার রেজাল্টটা হয় একটা নেগেটিভ রেজাল্ট, যেটা রেজাল্ট হয়েছে এখন কোভিড-19, যেটা আমাদের সামনে, এই যেটা প্যান্ডেমিক আকারে কিন্তু আমাদের সামনে এখন আসছে। আমি একজন প্রাণীবিদ্যার শিক্ষক হিসেবে বা ছাত্র হিসেবে আমি যেটা বলতে পারি, এটা একটা জেনেটিক ডিজিজ। আমরা বিশ্বের মধ্যে বিভিন্ন সময় এরকম প্রচুর জেনেটিক ডিজিজ এরকম এসেছে। আমরা জানি এই ভাইরাসগুলো একটা নির্দিষ্ট প্রাণীর মধ্যে হোস্ট হিসেবে কিন্তু তারা বসবাস করে। আমরা যখন নিজেদের লোভের জন্য, নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য, নিজেদের অর্থনীতি চাহিদার জন্য যখন এই ধরনের জীববৈচিত্র্যকে আমরা যখন ধ্বংস করি, অথবা এইরকম জীববৈচিত্র্যের হ্যাবিটেট, বাসস্থানকে যখন আমরা ডেস্ট্রয় করি নিজেদের সুযোগ সুবিধার জন্য, তখন প্রকৃতি যে রিয়্যাক্ট করে, সে রিয়্যাক্টের একটা অংশ হচ্ছে কোভিড-19, যেটা আমরা আজকে হারে হারে বুঝতে পারছি এটার মহামারী সম্পর্কে। আমি মনে করি এটা WHO রেফারেন্স আমরা যদি বলি, এমনি বিভিন্ন রকমের মতামত আছে এই কোভিড-19 সৃষ্টি থেকে। আমরা WHO অথেন্টিক সোর্স থেকে যেটা আমরা রেফারেন্স হিসেবে পেয়েছি, এটার মূল হোস্ট হচ্ছে বাদুড়। এই বাদুড়েই কিন্তু এটার মূল হোস্ট। এই বাদুড়কে যখন, তার পরিবেশ যখন আমরা ধ্বংস করে দিয়েছি এবং তাকে যখন আমরা নিজেরা খাবার হিসেবে যখন গ্রহণ করেছি, স্বাভাবিকভাবে ওই ভাইরাসগুলো তো তাদের হ্যাবিটেট দরকার, তাদের হোস্ট দরকার, তাদের বাসস্থান দরকার। যখন তাদের বাসস্থানের তাদের হোস্ট যখন পাচ্ছে না, তাদের বাসস্থান যখন পাচ্ছে না, স্বাভাবিকভাবেই তারা কিন্তু মানুষকে কিন্তু হোস্ট হিসেবে বেছে নিচ্ছে। এবং ওইভাবেই বিশ্বের যত রকমের এই পর্যন্ত যত প্যান্ডেমিক মহামারী এই পর্যন্ত বিশ্বে আসছে, সবগুলো কিন্তু একইভাবে আসছে। অর্থাৎ এখান থেকে আমরা যে লার্নিংটা পাচ্ছি, আমরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা রাখতে গিয়ে কিন্তু আমরা আমাদের জীববৈচিত্র্য এবং আমাদের এনভায়রনমেন্ট কিন্তু ক্ষতিগ্রস্ত করেছি। অর্থাৎ এখান থেকে যে লার্নিংটা আমাদের সামনে আসে, সেটা হচ্ছে আমরা পরিবেশকে বাঁচিয়ে রেখে আমাদেরকে অর্থনীতিকে কিন্তু সাজাতে হবে, আমাদের অর্থনৈতিক চিন্তা করতে হবে। আমরা পরিবেশ বাদ দিয়ে কিন্তু আমরা অর্থনৈতিক চিন্তা করতে পারি না। আমি মনে করি আমাদের জন্য এটা একটা জাস্ট একটা সিগন্যাল। এটা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এটা যদি ওয়াটার বর্ন ডিজিজ হতো, এটা যদি এয়ারবর্ন ডিজিজ হতো, তাহলে আমার মনে হয় মানুষ এই যে 5-6 মাস এক পর্যন্ত আমরা বেঁচে আছি, ওই 5-6 মাস বেঁচে থাকার সুযোগ থাকতো না। এটা কিন্তু ম্যান টু ম্যান কন্টামিনেট হয়। তো এই শিক্ষা থেকে আমি যেটা দুইভাবে আমি কোভিড-19 কে দেখি, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। যদিও বা পজিটিভ ভাবে আমরা কি দেখলাম, যেহেতু আজকের যেই মূল হোস্ট কক্সবাজার, আমাদের এই যে বিশ্বের সবচেয়ে লংগেস্ট সি বিচ, বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র, কক্সবাজারকে কেন্দ্র করেই কিন্তু আপনারা এই প্রোগ্রামটা আজকে অর্গানাইজ করেছেন। ওই জন্য আমি কক্সবাজারকে উদাহরণ হিসেবে টানি। যেমন এই যে ডলফিনের উপস্থিতি, এই যে সাগরলতার যে বিস্তার, সেটা আমাদেরকে একটা সিগন্যাল দেয় এই যে পরিবেশ যে তার নিজস্ব রূপে ফিরে আসতে চায়।
একই সাথে যদি আমি আমার হালদা নদী, যেহেতু আমার পরিচয় দিয়েছেন, এবার হালদা নদীতে বিগত 14 বছরের মধ্যে সবচেয়ে বেশি ডিম সংগৃহীত হয়েছে। এবং শুধু তাই না, এবার দ্বিতীয়বারের মতো স্পনিং করেছে গত 20 জুন, 22 মে একবার করেছে, 20 জুন দুইবার মাছের ডিম ছেড়েছে, যেটা আমাদের জন্য বিশাল একটা সারপ্রাইজ। এটাই আমাদেরকে ইন্ডিকেট করে পরিবেশ যে সে নিজের মতো চলতে চায়, সেই যে পরিবেশ যে তার আগের ধারায় ফিরে আসছে, সেটাই প্রমাণ বহন করে। আজকে ঢাকা বিশ্বের মধ্যে বায়ু দূষণের মধ্যে সবচেয়ে র্যাঙ্কিং নাম্বার 1 এর মধ্যে ছিল, সেই ঢাকা আজকে কিন্তু অনেকটা পলিউশন, বায়ু দূষণের মাত্রা কিন্তু অনেক কমে আসছে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের অত্যন্ত পজিটিভ সাইড, কিন্তু একই সাথে আমাদের কতগুলো নেগেটিভ ইঙ্গিত বহন করে। যেমন আপনারা যেমন আমি যদি একটু আমার প্রাণীবিদ্যার বিষয়গুলো যদি আমি নিয়ে আসি, জীববৈচিত্র্যের বিষয়গুলো নিয়ে আসি, আমরা দেখেছি যশোরে প্রচুর বানর হত্যা করতে, সিলেটে অসংখ্য প্রাণী হত্যা করতে, আমরা দেখেছি হালদা নদীতে ডলফিন হত্যা করতে, চর্বি তুলে নিয়ে ডলফিন বিক্রি করতে, এবং গতকাল এবং গত এই 12 তারিখ দুটো বড় বড় মা মাছ হত্যা করতে আমরা দেখেছি। এবং আজকে আমি কিছুক্ষণ আগে জেলা মৎস্য কর্মকর্তার সাথে মিটিং করে আসলাম, এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে মা মাছ হত্যা করে, তাকে 12 তারিখ কিন্তু 12,000 টাকা জরিমানা করা হয়েছে, আবার গতকাল একটা মা মাছ ধরেছে সে বলছে এখন সে কি করবে, তার কাজ নাই, সে কর্মহীন হয়ে পড়েছে। ঠিক একই রকম আমরা যখন সিলেটে যেই প্রচুর পরিমাণে বানর এবং বনবিড়াল যে হত্যা, যশোরে যে বানর হত্যা, এগুলোর দিকে তাকালেও কিন্তু আমরা দেখি তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছে। মানুষ যখন কর্মহীন হয়ে পড়ে, তখন কিন্তু মানুষ স্বাভাবিকভাবে তার প্রাকৃতিক যে সোর্স গুলো রয়েছে, ন্যাচারাল যে সোর্স গুলো রয়েছে, সেই সোর্সের দিকে কিন্তু আবার ফিরে যায়, সেইখান থেকে তার সেই আয় করার চেষ্টা করে। ঠিক একই রকম কক্সবাজার ডলফিন হত্যার যদি আমরা যেই পুরা বিশ্ব যেখানে এসেছে, পুরা বাংলাদেশ যেখানে আনন্দিত হয়েছে, ঠিক একইভাবে আমরা কিছুদিন পরে দেখেছি এই ডলফিন গুলোকে নৃশংসভাবে হত্যা করতে। তো আমরা এখান থেকে যে বিষয়টা আমি যদি একটা গ্ল্যান্স আমি কনক্লুড করতে চাই, অর্থাৎ আমাদেরকে পরিবেশের জীববৈচিত্র্য নিয়ে কিন্তু মানুষকে বেঁচে থাকতে হবে। আমরা জীববৈচিত্র্য, আমরা যদি অর্থনৈতিক চাকা সচল রাখতে গিয়ে, আমরা যদি আমাদের যে উন্নয়ন করতে গিয়ে, তথাকথিত উন্নয়ন করতে গিয়ে যদি আমরা যদি আমাদের পরিবেশ ধ্বংস করি, আমরা যদি আমাদের জীববৈচিত্র্য ধ্বংস করি, কিন্তু আমি মনে করি আমাদের মানুষের কিন্তু অস্তিত্ব কিন্তু হুমকির সম্মুখীন হবে। আমাদেরকে এই জীববৈচিত্র্য নিয়ে কিন্তু আমাদের নিজেদের বেঁচে থাকার জন্যই আমাদেরকে ডলফিন বাঁচিয়ে রাখতে হবে, আমাদের সমুদ্রের লাল কাঁকড়া বাঁচিয়ে রাখতে হবে, আমাদের এই সাগরলতা বাঁচিয়ে রাখতে হবে। আমরা একে অপরের পরিপূরক হিসেবে কিন্তু যদি আমরা চিন্তা করি, কোভিড পরবর্তী যেই আমাদের যে নতুন চিন্তাধারা, অর্থনৈতিক চিন্তাধারা হোক, পরিবেশ নিয়ে চিন্তাধারা হোক, আমাদেরকে কিন্তু দুটোকে নিয়েই কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যেই এখন যে আমি আপনাদের সামনে মহেশখালের উদাহরণ দিতে পারি, মহেশখালে মাতার বাড়ির উদাহরণ দিতে পারি। এখানে যেই পরিমাণ কিন্তু এখানে ন্যাচারাল রিসোর্স রয়েছে, এখানে যেভাবে কিন্তু উন্নয়ন হচ্ছে, আমি সরি হয়তো আপনারা আমার এটার বিরোধিতা করতে পারেন, কিন্তু আমি একজন পরিবেশবিদ হিসেবে, আমি একজন পরিবেশ সচেতন কর্মী হিসেবে আমি আমার দৃষ্টিতে যেটা দেখছি, এখানে যে ন্যাচারাল রিসোর্স রয়েছে, এখানে লবণ চাষ, এখানে কাঁকড়া চাষ, এখানে মাছের সোর্স, এখানে যেই প্রাকৃতিক সোর্স, এখানে যেই এন্ডেমিক যে পাখির স্পেসিস গুলো রয়েছে, এবং এই যে বিশাল একটা জনগোষ্ঠী এই সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত, তাদের কথা বাদ দিয়ে কিন্তু আমরা যখন এরকম বড় বড় যখন প্রজেক্টের দিকে আমরা যাচ্ছি, স্বাভাবিকভাবে পরিবেশ কিন্তু আমাদের এটা তার নেগেটিভ কিন্তু ইম্প্যাক্ট পড়বে। এটাই কিন্তু স্বাভাবিক। যেমনটা আমরা সুন্দরবনের দিক দিয়ে দেখতেছি, আমরা খুলনার দিকে আমরা দেখতেছি, আমরা পটুয়াখালীর দিকে আমরা দেখতেছি, আমরা সব ক্ষেত্রে কিন্তু আমরা পায়রা বন্দরের দিকে দেখতেছি, আমরা সব দিক দিয়ে এগুলো দেখছি। এবং এগুলোর ইম্প্যাক্ট বর্ণনা করতে গেলে আসলে আমাকে আরো অনেক সময় নিয়ে আমাকে বর্ণনা করতে হবে এগুলোর কি ধরনের ইম্প্যাক্ট। জাস্ট আমি এটা বলতে চাই, আজকে যেটা কনক্লুড করতে চাই, পরিবেশ এবং জীববৈচিত্র্য, অর্থনীতি, তিনটা আমাদেরকে একই সাথে একে অপরের পরিপূরক। পরিবেশ এবং জীববৈচিত্র্য ছাড়া মানুষের অস্তিত্ব কিন্তু কখনো কল্পনা করা যাবে না। মানুষ নিজেদেরকে বেঁচে থাকার জন্য, আমাদের পরবর্তী জেনারেশনকে পৃথিবীতে এক্সিস্ট করার জন্য, পৃথিবীতে সার্ভাইভ করার জন্য আমাদেরকে এই পরিবেশকে কিন্তু সংরক্ষণ করতে হবে, জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে। আমাদেরকে এখন পর্যন্ত, আজ পর্যন্ত আমরা যেই ডেভেলপমেন্ট চিন্তাধারা আমাদের মাথার মধ্যে, আমাদের যেই যারা মাথার মধ্যে যেই কাজ করছে, এখান থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি বেরিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু এটার আরো ভয়াবহ পরিণাম আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো ফেস করতে পারে, অথবা পৃথিবী বিপন্ন হতে পারে, পৃথিবীর মানুষের অস্তিত্ব বিপন্ন হতে পারে। এই কোভিড-19 থেকে শিক্ষা নিয়ে যদি আমরা পরবর্তী বিশ্বকে যদি চিন্তা করি, পরবর্তী বিশ্বকে যদি আমরা সাজাই, তাহলে আমরা একমাত্র সার্ভাইভ করতে পারবো। আদারওয়াইজ আমরা এই মানুষ কিন্তু পৃথিবীতে সার্ভাইভ করার
সম্ভব হবে না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আসলে এখান থেকে একটি জিনিস সেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আমাদের আমাদের যত কিছু হোক পরিবেশকে রক্ষার জন্য আমাদের প্রথম যেটা দরকার, প্রথম পদক্ষেপ যেটা দরকার সেটা হচ্ছে সচেতনতা। সচেতন যদি হই তাহলে আমরা এই যে আমরা কিছুদিন আমরা পদচারণা থেকে আমরা বিরতিতে থেকেছি, তাহলে আমাদের সমুদ্রের চরে সাগরলতা বিচরণ শুরু হয়েছে, আপনার ডলফিন দেখা দিয়েছে, কারণ আমরা বিচরণ করছি না বলে তাদের দেখা। যদি এখানে সচেতনতা আমরা তৈরি করি, আমরা যদি একটু বিচরণ একটু কম করি, তাহলে হয়তো আমরা আমরা আমাদের পরিবেশ এবং প্রকৃতিটা আমরা বাঁচিয়ে রাখতে পারবো। প্রকৃতি বেঁচে থাকলে হয়তো আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো। আমি আপনার কথাই এতটুকু বুঝতে পেরেছি স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। আমি আমি হাসান মেহেদী ভাইয়ের কাছে চলে যাব। ইনি হাসান মেহেদী, প্রধান নির্বাহী, উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের ও সদস্য সচিব, বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট। ধন্যবাদ। হাসান মেহেদী, আপনি আপনি একজন পরিচিত মুখ। আপনি বিভিন্ন সংগঠন নিয়ে আছেন, বাংলাদেশের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, আপনার আপনার বিভিন্ন জায়গায় পদচারণা আছে। করোনাকালীন সময়ে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, সেটা অর্থনীতি এবং পরিবেশ নিয়ে যে অবস্থা, সেটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার স্বচক্ষে দেখতে পাচ্ছেন। আমরা এখন কোন দিকে যাচ্ছি, কোন পথে যাচ্ছি, আপনি একটু আপনার চোখে কেমন দেখাচ্ছে সেটা একটু বলবেন প্লিজ। ধন্যবাদ নিজাম ভাই, খুব সম্পাদক মণ্ডলী আপনাদেরকে ধন্যবাদ। আমার একটা সংকট হয়েছে যে আমি কিবরিয়া ভাইয়ের মতো ভালো পরিবেশবিদও নই, আবার আমাদের প্রিন্সিপাল স্যারের মতো অভিজ্ঞও নই, ওদিকে নজরুল ভাইয়ের মতো জায়গায় অবস্থানও করছি না, দূরে রয়েছি অনেকখানি। আপনারা যেমন কক্সবাজারের একটা কর্নারে আছেন, আমি খুলনা শহরের একটা কর্নারে আছি, যেটা সুন্দরবনের কাছাকাছি। আমি চেষ্টা করব অল্প একটু, যতটুকু আমি বুঝি সেই জায়গা থেকে একটু ছুঁয়ে যাওয়ার, যাতে তাতে যদি একটু বোঝা যায় আমার ভালো লাগবে। আর এর বাইরে খুব বেশি ইনডেপথ ইকোনমিক নলেজ যাকে বলে সেটা আমার নেই। এখন পর্যন্ত কোভিড-19 প্যান্ডেমিকে আক্রান্ত হলো 1,01,55,000 সারা পৃথিবীতে। বাংলাদেশে এটা 1,42,000-এ পৌঁছে গেছে। স্বাস্থ্য খাতে আমি যদি একটু যাই, তাহলে স্বাস্থ্য খাতে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের বরাদ্দ হলো 8,39,000 টাকা প্রতি জন, যেটা যুক্তরাজ্যে বরাদ্দ 3,36,000 টাকা, ইতালিতে বরাদ্দ 2,33,000 টাকা। তো এই অবস্থায় কি ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে সেই সব দেশের মানুষ যাচ্ছে, এটা তো আমরা জেনে গেছি ইতিমধ্যে সবাই। বাংলাদেশে আমাদের স্বাস্থ্য খাতে মাথা পিছু ব্যয় 1,560 টাকা, ভারতে 5,756 টাকা, শ্রীলঙ্কায় 13,013 টাকা। সুতরাং এইটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কারা কতটুকু ভীতিকর অবস্থার মধ্যে আছে। শ্রীলঙ্কা সমস্ত দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে ভালো অবস্থানে আছে এখন পর্যন্ত। নেপাল এবং ভুটান পুরো সীমান্ত বন্ধ করে খানিকটা ভালো রাখার চেষ্টা করছে, যদিও তাদের মোট আয়ের একটা বড় অংশ চলে আসে শুধুমাত্র পর্যটন খাত থেকে। তো ফলে তাদের অর্থনৈতিক অবস্থা যেখানে গিয়ে দাঁড়াবে সেটা আবার অন্য আরেকটা প্রতিঘাত। বৈশ্বিক সংক্রমণ মুক্ত হওয়া বা সুস্থ হবার হার হলো গড় 48.6% সারা দুনিয়াতে। ভারতে এটা 48.2%, বাংলাদেশে পর্যন্ত সুস্থ হওয়ার হার 21.1%। তার মানে হলো, আপনি স্বীকার করুন বা না করুন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় একটা চরম ঘাটতি কিছু একটা আছে। সেটা কি, সেটা সরাসরি না জানলেও এর জন্য রকেট সায়েন্স দরকার হয় না, এটা এই ডেটা দেখলেই বোঝা যায় যে কিছু একটা সংকট আমাদের আছে। প্রতি 1 লাখ মানুষের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে আইসিইউ বেড আছে 34টা, যুক্তরাজ্যে আছে 6.6টা, ভারতে আছে 1টা, বাংলাদেশে আছে 0.7টা প্রতি 1 লাখ লোকের জন্য, একটা বেডও আমাদের নেই। নেপালে এটা আছে 1 লাখ লোকের জন্য 0.3, অর্থাৎ প্রতি 3 লাখ লোকের জন্য একটা। এই নিয়ে যদি গর্ব করতে চান তাহলে বলতে পারেন যে নেপালের চেয়ে তো আমরা ভালো অবস্থানে আছি, এরকম ভাবে বলতে হবে। সরকারি হিসেব অনুসারে কোভিড মোকাবেলায় আমাদের মোট $25,835 মিলিয়ন বা $2,14,430 কোটি টাকা দরকার, সরকারি হিসেব। আপনি
এর মধ্যে কে কারা কারা অন্তর্ভুক্ত আছে সেগুলোর মধ্যে আপনি দেশের জনগোষ্ঠীর কত অংশ বাদ দিয়ে হিসেব করছেন সেটা একটা ব্যাপার, কিন্তু সরকারের স্বয়ং হিসাবেই আমার 2,14,730 কোটি টাকা দরকার শুধুমাত্র কোভিড নিয়ন্ত্রণ। এর মধ্যে সরকারি হিসেবে আমরা 1/3 বা 75,000 কোটি টাকা আমাদের একেবারে নিট ঘাটতি আছে, এটা না হলে আমাদের চলবে। তাহলে টাকাটা লাগবে কোথায় সেটা একটা হিসাব। ত্রাণ সহ খাদ্য খাতে আমাদের এখন বরাদ্দ আছে 888 কোটি, 888 টাকা মাথা পিছু। ভারতে এটা আছে হলো 3,620 টাকা। কৃষি খাতে আমাদের মাথা পিছু ব্যয় হলো মানে 1,84,00,000 কৃষক ধরে 1,84,00,000 কৃষক পরিবার আছে আমাদের, সেই হিসাবে আমাদের প্রতি মাথা পিছু কৃষকের জন্য বরাদ্দ আছে 7,805 টাকা। ঋণের এক ধরনের সুদ সহ আমরা 5,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছি, সেখানে আমরা ধরেছি তারা 5%, পরে 1% কমিয়ে আমরা বলেছি 4% সুদ তাদের দিতে হবে, যদিও গার্মেন্টস মালিকরা এবং অন্যান্য শিল্প প্রতিষ্ঠানরা তারা 2% সুদ দেবে। আমার দেখে মনে হচ্ছে কৃষকরা অবশ্যই গার্মেন্টস মালিক এবং বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকদের চেয়ে ধনী, কারণ তারা বেশি সুদ দিতে সক্ষম। এই খাতে এখন যেটা দরকার ছিল, আমরা যেটা প্রাক্কলন করা হয়েছিল সিভিল সোসাইটি বা সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে, সেটা হলো এখানে বিনা সুদে দরকার ছিল 1 লাখ কোটি টাকা, সেখানে আমরা এখন বরাদ্দ করেছি 5,000 কোটি টাকা অ্যাজ আ প্রণোদনা। তাহলে ফিরে আসা যাক আরেকটি জায়গায়। গত 4 মাসে আমাদের দেশে মোটামুটি ভাবে 8,70,000 ধরে নিন এখনো আসছে, সেই হিসেবে 10 লাখ প্রবাসী ফিরে আসছে। এই 10 লাখ প্রবাসী যে ফিরে আসছে কোনো টাকা পয়সা ছাড়া, যারা এতদিন টাকা পয়সা দিয়ে চিন্তা করেছিল একটা বাড়ি বানাবো এবং একটা মোটরসাইকেল কিনবো, তাদের পরিবারগুলো খুব সুখে শান্তিতে চলছিল, সে হঠাৎ এসে দেখে তার কাছে কোনো টাকা নেই, সে শূন্য। তাকে আমি কিভাবে পুনর্বাসন করব এটা আমার এক্ষুনি ভাবতে হবে, না হয় আমাদের এটা একটা বড় ধরনের বোঝা হয়ে দাঁড়াবে আমার সমস্ত শ্রমশক্তির ওপর। ক্ষুদ্র ব্যবসায়ী যারা গ্রামীণ অর্থনীতির চাকা ঘোরায়, তাদের জন্য মোটামুটি ভাবে 6,500 কোটি টাকা দরকার। কিন্তু ভেবে দেখবেন যে এই টাকাটা না দিলে কি হবে। এই টাকাটা না দেওয়ার কারণে গত 3 মাস 4 মাসে সে তার পুঁজি খেয়ে ফেলেছে। পুঁজি খেয়ে ফেলা মানে তার বিনিয়োগ ক্ষমতা সে হারিয়েছে। বিনিয়োগ ক্ষমতা হারানো মানে সে গ্রামীণ অর্থনীতির যে চাকাটা ঘোরে, সেই ঘোরা চাকাটা থমকে আছে। সেই চাকাটা না ঘোরা পর্যন্ত আমি দাবি করতে পারবো না যে আমি অর্থনৈতিকভাবে পুনরুদ্ধারের দিকে যাচ্ছি। আমরা মাঝে দুটো আন্তর্জাতিক সভা করলাম বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের উপায় সম্পর্কে। সেই সব জায়গায় এসব তথ্যাবলী, বিশেষ যেসব ডেটা আমি বলছি, উপাত্ত বলছি, সেগুলো উঠে এসেছে। একটা বড় শ্রেণীকে আমরা ভুলে যাচ্ছি এবং অনেকেই শহুরে মানুষ আমরা গালি দেই, কিন্তু তাদের কথাটা ভাবি না যে মানুষটা বঙ্গোপসাগরের ধরা চেলা মাছটা কিংবা মেদ মাছটা নিয়ে যায় সিলেট পর্যন্ত বিক্রি করার জন্য। তাকে আমরা প্রায় পড়িয়া মধ্যস্বত্বভোগী এসব বলি, কিন্তু তার ভূমিকাটা কি ভেবে দেখেছি আমরা? তার কি অবস্থা এখন? তার তো গোড়ায় যদি উৎপাদন না থাকে সে কোনো সরবরাহ দিতে পারবে না। তাহলে গোড়ার উৎপাদন বন্ধ যেমন, তেমনি তারও পুরো পদ্ধতিটা, পুরো চক্রের মধ্যে সে যেখানে আছে সেটাও বন্ধ। তো আমরা যখন প্রগতিশীল যে অর্থনৈতিক ব্যবস্থার কথা বলি, তখন যতক্ষণ পর্যন্ত আমার রাষ্ট্রীয় ব্যবস্থা এই মাঝখানের সেতু বন্ধের কাজটা করবে না, যে গ্রামের উৎপাদনটি শহরের ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার কাজটি করবে না, ততক্ষণ পর্যন্ত এই মধ্যবর্তী শ্রেণী যে কিনা গ্রাম থেকে শহরে ফসলটি, মাছটি, কলাটি, আলুটি, মূলাটি পৌঁছে দেয়, তার ব্যবস্থাটাও ভাবতে হয় একই সঙ্গে। আমাদের একটা অসাধারণ দুর্যোগ ব্যবস্থাপনা আইন ছিল, যাতে আমাদের প্রত্যেকটা গ্রাম পর্যন্ত একটা কমিটি তৈরি ছিল, যে কাঠামোটা একটু পুশ করলে দারুণ অ্যাক্টিভ হইতে কাজ করতে পারে, যাদের নিজস্ব তহবিল তৈরির একটা ব্যবস্থা ছিল জেলা পর্যায়ে কমপক্ষে। আমরা সেটিকে কার্যকর করতে পারলাম। ফলে কি হলো, আমরা একটা বড় জনগোষ্ঠীকে এই পুরো যে মোকাবেলার কাজ সেখানে সম্পৃক্ত করতে পারলাম, এবং ফলে এর ফলশ্রুতিতে এসে আমাকে নির্ভর করতে হলো পুরো একটা আমলাতান্ত্রিক ব্যবস্থার উপরে, যে আমলাতান্ত্রিক ব্যবস্থা এখন পুরোটা লেজি গোবরে করে ফেলেছে। যেমন নাচতে নেমে ঘোমটা দিলে যে সমস্যাটা হয়, নাচটাও হয় না, ঘোমটাটাও ভালো হয় না। তো আমি অর্থনীতিতেও বাঁচাতে পারিনি, আমার প্যান্ডেমিক থেকেও বাঁচতে পারি। দুটো জায়গায় আমি
পুরো ধরা খেয়ে বসে আছে। একদিকে আমি গার্মেন্টস সেক্টরকে যেমন প্রণোদনা দিয়েছি, গার্মেন্টস সেক্টরে যদি আমার যে সাপ্লাই লাইন যেখানে বিক্রি করবো সে যদি না কেনে, তাহলে আমি এখানে প্রণোদনা দিয়ে লাভ কি? গার্মেন্টস সেক্টর শুরুতেই আমার অনেক ক্ষমতা ছিল, অনেক ভালো দক্ষতা ছিল, আমি পিপিই তৈরি করতে পারতাম একেবারে প্রথম দিন থেকে। আমরা তা ভাবি, আমরা পোশাকের যে সাপ্লাই দিচ্ছিলাম সেটা নিয়েই ভেবে আছি। এবং এই যে কনভেনশনাল চিন্তা ভাবনা, টিপিক্যাল চিন্তা ভাবনা, এটা আমাকে আরেকটা জায়গা থেকে বড় ক্ষতি করেছে। আমার দেশটাতে প্রায় 1.5 কোটি শিক্ষিত যুবক আছে যাকে আমরা কাজে লাগাতে পারি। আমরা 2 ঘন্টার একটা প্রশিক্ষণ দিয়ে এদেরকে সমস্ত গ্রামগুলোতে কার্যকর করে ফেলতে পারতাম এবং সমস্ত জায়গার শিক্ষকদেরকে বলতাম, এই যে মঞ্জুরুল কিবরিয়া স্যারের মতো স্যারদেরকে বলতাম যে আপনার ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে ভলান্টিয়ার করে তার গ্রামে পাঠিয়ে দেন দল বাতিয়ে, যে তুমি সংবাদ দেবে, তুমি স্বাস্থ্য সচেতনতা তৈরি করবে নিরাপদ দূরত্বে থেকে, এবং তুমি এমার্জেন্সির সময় পিপিই পরে লোকজনকে হাসপাতালে নিয়ে যাবে। কত লোক আমার তো প্রচুর একটা ডিভিডেন্ড বহন করছি গত 5 বছর থেকে, আগামী আরো 10 বছর থাকবেই, 15-20 বছর। আমরা একটা ব্যাপক তরুণ সমাজ, যার শক্তি আছে, তার উৎসাহ আছে, উদ্দীপনা আছে, সে প্রত্যেকটা দুর্যোগে দেখিয়ে দিয়েছে যে সে করতে পারে, তাকে আমরা কাজে লাগাতে পারি। সো এই টাকার ব্যবস্থা করতে হবে, সেটা একটা বড় প্রশ্ন, যে এই 75,000 কোটি টাকা কোথেকে আসবে। একটা হলো যে আমার গত বছর, এবছরে আমাদেরকে ঋণের সুদ, বৈদেশিক যে ঋণ আমি নিয়েছিলাম তার সুদ দিতে হবে 52,497 কোটি। এটা আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্য খাতের থেকে সবকটা মিলিয়ে যে খরচ হয় তার থেকে বেশি। তো আমি এই 52,497 কোটি টাকা যদি না দিতাম, যেমন ব্রাজিল বলেছে যে আমি দিতে পারবো না, আমার সামর্থ্য নেই এখন টাকা দেওয়ার, তেমনি আমরা বলতে পারতাম যে আমি IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, AIB, আমি তোমাদের এই টাকাটা দিতে পারবো না। এছাড়া আরো অনেকেই আছে। চীন আমাদের টাকাটা মাফ করেছে, কিন্তু চীন আমাদের খারাপ লোনগুলো মাফ করেছে, সেটা উচিত হয়নি। আমাদের বাজে বাজে কোম্পানিগুলোর ঋণটাও সে মাফ করেছে একই সাথে, একটা ব্ল্যাঙ্কেট মাফ। কিন্তু বিদ্যুৎ খাতে আমাদের প্রতি বছর ভর্তুকি দিতে হয় 12,000 কোটি টাকা, যেটা ক্যাপাসিটি চার্জ করে। যারা কোনো বিদ্যুৎ উৎপাদন না করে অলস বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে প্রতি বছর 12,000 কোটি টাকা নিয়ে যায়। এটা যদি আমি না দেই, বলে দিতাম দুর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর করে, যেখানে সরকারকে ক্ষমতা দেওয়া আছে যে কোনো প্রকারের অর্থের উৎস থেকে অর্থ নেওয়ার, এবং রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া আছে এই দুর্যোগ অবস্থা জারি করে সমস্ত সম্পদকে একসাথে করে নেওয়া। এই যে প্রাইভেট হসপিটালগুলো সার্ভিস দিচ্ছে না, রাষ্ট্রপতির তখনকার ক্ষমতা ছিল দুর্যোগ ব্যবস্থাপনা আইন কার্যকর করলে যে এই প্রাইভেট হসপিটালগুলো সরকার অ্যাকোয়ার করে নেবে সাময়িক সময়ের জন্য। এটা করতে পারবে এবং বহু দেশ করেছে, এটা আমাদের সুবিধা ছিল। স্যারের সাথে আমি বিরোধিতা ঠিক করছি না পরিবেশের ইস্যুতে, কিন্তু একটা জায়গায় একটু জাস্ট না বলে পারছি না। আমার কাছে মনে হয়েছে পরিবেশটা কোভিডের সময় একটা বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে। ফেয়ার অ্যান্ড লাভলি বিজ্ঞাপনে যেমন কারিনা কাপুরকে দেখায় না, সেরকম কক্সবাজারকে দেখানো হচ্ছে কারিনা কাপুর হিসাবে, যে পরিবেশের কারিনা কাপুর, যে এখানে ডলফিন উঠছে, এই করছে, তাই করছে, কলমিলতা হচ্ছে, এগুলো দেখাচ্ছে। এখন এই ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন যদি নওয়াজুদ্দিন সিদ্দিকী দিত, তাহলে বুঝতে পারতাম যে আসলে ফেয়ার অ্যান্ড লাভলি কাজ করে। এই পরিবেশের বিজ্ঞাপন যদি সুন্দরবনে দেওয়া হতো, তাহলে বুঝতে পারতাম যে আসলে কাজ করে। সুন্দরবনে যথারীতি কাঠ কাটা হচ্ছে, এবং WWF রিপোর্ট দিয়েছে যে 2019 সালের মার্চ এপ্রিলের তুলনায় 2020 সালের মার্চ এপ্রিলে 15% বেশি বন কাটা হয়েছে সারা দুনিয়াতে। চোর যে চুরি করে, যে সে কিন্তু তার কাজটাই করে যাচ্ছে। আমরা যারা পাহারা দেওয়ার কথা ছিল, তারা কোভিডের ভয়ে ঘরে উঠে বসে আছে। এটা হলো সমস্যা হচ্ছে। একটা স্যার খুব ভালো জায়গা বলেছেন, এবং আমার কাছে সত্যি সত্যি মনে হচ্ছে যে এই যে জীবিকার সংকট, অর্থনৈতিক সংকট, সেটা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং ফেলছেও বলে, কিন্তু সেটা খুবই কমিউনিটি লেভেলে, সমাজ পর্যায়ে খুব ছোট। একটা ডলফিন মারছে, একটা মা রুই মাছ মারছে, একটা মা কাক মাছ মারছে, কিন্তু যে জ্বালানি কোম্পানিগুলো গত কিছুদিন আগে 0 টাকায় কেরোসিন বিক্রি করতে বাধ্য হয়েছে, 0 টাকা মাইনাস টাকায় ডিজেল বিক্রি করতে বাধ্য হয়েছে, টাকা দিয়ে বলতে হচ্ছে যে নিয়ে যাও ডিজেল, সে কিন্তু তার সমস্ত লোকসান তুলে নেওয়ার জন্য আগ্রাসন হয়ে ঝাঁপিয়ে পড়বে হাঙরের মতো। এবং সেইখানেই আমেরিকা সহ কয়েকটি দেশ রীতিমতো তাদের এনভায়রনমেন্টাল যে প্রোটেকশন রুল, সেগুলো লুজ করে দিয়েছে, যাতে এরা আরো বেশি ব্যবসা করতে পারে। এবং তারা প্রেসার দিচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোকে এবং বাংলাদেশকেও, যে আরো বেশি জ্বালানি ভিত্তিক কোম্পানিগুলোকে এখানে অ্যালাউ করতে হবে, আমাদেরকে আনতে, সেখানে তাদেরকে অনুমোদন দিতে হবে কাজ করার জন্য, এবং আমাদের এনভায়রনমেন্টাল ল কে আরো লুজ করতে হবে। আমরা
আমরা না বলে লুজ করছি কি? আমরা সাধারণ মানুষ দেখতে পাচ্ছি না, কিন্তু ভেতরে ভেতরে সমস্ত এনভায়রনমেন্টাল ল গুলো কোনো কাজ করছে না। কারণ আমার শুধু বাঘ হিসেবে না, নখদন্তহীন বাঘ নয়, পরিবেশ অধিদপ্তর অনেকখানি এখন একেবারেই ছোট জগন্নাথ হয়ে আছে। একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে শেষ পর্যন্ত, এখানে আমি শেষ করব। মানুষই আসলে প্রকৃতির সবচেয়ে বড় শক্তি, এবং মানুষের লোভী মানসিকতাই সেই শক্তি। মানুষ যতক্ষণ প্রকৃতি থেকে দূরে থাকবে ততক্ষণ প্রকৃতি ভালো থাকবে। সে ম্যানেজমেন্টের কথা বলুন আর ব্যবহার করার কথা বলুন। আর একটা বিষয় খুব পরিষ্কার হয়েছে, সারা দুনিয়াতে জরুরি সময়ে কোনো প্রাইভেট সেক্টর কাজ করে না। যদি জরুরি সময় বাবা তোমাকে না লাগে, তাহলে সাধারণ সময় তোমাকে দিয়ে ভাতে দিয়ে খাবো, তোমাকে ভর্তা দেবো নাকি? যখন আমার মানুষ মরে যাচ্ছে তখন একটা প্রাইভেট হসপিটাল কাজ করে না, একটা প্রাইভেট সেক্টর কাজ করে না, তখন সাধারণ সময়দের দিয়ে কি হবে? সুতরাং কোন সেবা খাতে কোন সময় কোন প্রাইভেট সেক্টর কাজ করবে না, ওটা এক্ষুনি বন্ধ করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মেহেদী হাসান আপনার সুন্দর বক্তব্যের জন্য। আজকে আমি আরেকটি ঘটনার উল্লেখ করি। আজকে ঢাকা এখানে 30 থেকে 35 জন লোক নিহত হয়েছে। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের এই অনলাইন লাইভের মাধ্যমে। তাদেরকে জান্নাতবাসী করুন, আল্লাহ জান্নাতবাসী করুন, আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আজকে বড় একটি দুর্ঘটনা ঘটে গেল আমাদের বাংলাদেশের জন্য। তো আমি সর্বশেষ আপনার যে কথা অনুযায়ী আমি এখন আরেকটু স্যারের কাছে যাব। ফজলুল করিম স্যার আমাদের কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ, যিনি আজকে আমাদের আমাদের কলেজ থেকে বিদায় নিয়েছেন, অবসর গ্রহণ করেছেন সরকারি জীবন থেকে, সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। তো স্যার আমাদের আরেকটু আপনি ক্লিয়ার করবেন, সেটা হচ্ছে এই যে আপনি কক্সবাজারে দীর্ঘদিন আছেন, কক্সবাজারের সার্বিক পরিস্থিতি, করোনা পরিস্থিতি আপনি যেটা বলেছেন খুব সুন্দর বলেছেন। আজকের যে পরিস্থিতি আছে, বর্তমান আজকে পর্যন্ত যে পরিস্থিতি, সেটা সেটা সেটাই আমাদের কক্সবাজার কোন দিকে চলে যাচ্ছে, একটু আপনার অনুভূতিটা একটু জানাবেন। কক্সবাজারের অবস্থা এখনো বলতে গেলে স্বাস্থ্যগত দিক থেকে বলতে গেলে এখনো সহনীয় পর্যায়ে আছে। সহনীয়তা লিমিট ক্রস করেনি আমাদের দেশে। তবে লকডাউনের কথা যেটা আমরা বলছি, সেই লকডাউনটা প্রকৃতপক্ষে কার্যকর হচ্ছে। এটা আমি বলবো আমাদের অসচেতনতার কারণে। যারা জনগণ আছে তারা মানতে চাচ্ছে না যে এটা একটা কি মহামারী, এটা একটা প্যান্ডেমিক, এটা মানতে অধিকাংশই অনীহা প্রকাশ করছে। আমরা যদি একটু সচেতন হতাম, এবং আমি আবার বিশেষ করে বলবো আমরা যারা শিক্ষিত সমাজ, তারা যদি একটু আন্তরিক হতাম। একটু আগে মঞ্জুর কিবরিয়া সাহেব বলেছেন, আমাদের যে যুব সমাজ আছে, সেই যুব সমাজকে যদি আমরা কাজে লাগাতে পারি, একটু ট্রেন আপ করে, তারা বেকার যুব সমাজ, তারা যদি একটু ট্রেন আপ করতাম, তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষকে যদি একটু সচেতন করা যেত, তাহলে এই যে বৈশ্বিক মহামারী যেভাবে কক্সবাজার আসার কথাও ছিল না। কক্সবাজার একটা প্রান্তিক শহর, কক্সবাজার ঢুকার পথে একটা প্লেনে কিছু যাত্রী আসতো আর সড়ক পথে। কারণ এই যে অ্যান্টিটা যদি আমরা প্রথম থেকে একটু শক্তভাবে বন্ধ করতে পারতাম এবং মানুষকে যদি সচেতন করতে পারতাম, তাহলে কি এই অবস্থা হওয়ার কথা ছিল না। যে পর্যায়ে আছে সেই পর্যায়ে তো আবার খুব বেশি আশাবাদীও হওয়ার কথা না। জিনিসটা তো ট্রান্সমিশন হচ্ছে, ম্যান টু ম্যান ট্রান্সমিশন হচ্ছে। তখন মানুষ যত বেশি বিচরণ করবে তত বেশি সেটা সংক্রমণ ছড়াবে এবং সংক্রমণ ছড়াচ্ছেও। তো এটাকে আরো বেশি কার্যকর করতে হলে লকডাউনকে আরো কার্যকর করতে হবে এবং জনসচেতনতার কোনো বিকল্প নেই। কথা বলতে গেলে সচেতনতার কোনো বিকল্প। আমি যত বেশি সচেতন হব, সংক্রমিত মানুষকে যত বেশি আইসোলেট করা যাবে, আইডেন্টিফাই করে পরীক্ষা করে যত বেশি দ্রুত তার সাথে আইসোলেশনে নেওয়া যাবে, তাহলে কি আমরা এই কোভিড মহামারী থেকে পরিত্রাণ হব। আর কক্সবাজারের কথা যদি কক্সবাজারটা পর্যটন নগরীতে এই পর্যটন শিল্পকে যদি আবার ফিরিয়ে আনতে হয়, যেহেতু কক্সবাজার শিল্প বলতে মূলত পর্যটন, চিংড়ি এবং শুটকি মাছ, এই তিনটেই, এগুলোকে যদি আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদেরকে কি সচেতন হতে হবে। সচেতন হয়েই এই শিল্প কারখানাগুলো স্বাস্থ্যবিধি মেনে যেন কি তাদেরকে খোলার ব্যবস্থা করা যায়, তাহলে অর্থনীতি সচল হবে এবং
আমরা আবার আমাদের পূর্ব অবস্থায় কি ফিরে আসতে পারবো। আর পরিবেশের কথা, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। জি, ধন্যবাদ স্যার। আমি 2 মিনিটের জন্য মঞ্জুর কিবরিয়া স্যারের কাছে চলে যাব। স্যার, আমরা আমরা কক্সবাজারে দেখেছি, যেমনটা ডলফিনের লাফ দেখেছি, সাগরলতা দেখেছি, ঠিক তেমনি এই করোনাকালীন সময়ে আমরা ডলফিনের মৃত্যুও দেখেছি, বেশ কিছু ডলফিনের মৃত্যু আমরা দেখেছি। এই পরিবেশগতভাবে এটা কেন হচ্ছে স্যার? একটু একটু আমরা যদি, আপনি যেহেতু হালদা নদী নিয়ে গবেষণা করেছেন, আপনি নদী বিষয়ক বেশ কিছু আপনার লেখা আছে, এটা এটা কেন আপনি একটু খোলাসা করে যদি বলেন, আমরা আপনার যতটুকু অভিজ্ঞতা দেখি। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হাসান মেহেদী সাহেব ভাইকে। উনি যথার্থই বলেছেন। উনি একজন জ্বালানি বিশেষজ্ঞ হিসেবে উনি খুব চমৎকার ব্যাখ্যা করেছেন। ওনার যে অর্থনৈতিক যে ফিগার দিয়ে যে এটা দেখিয়েছেন, অবশ্যই উনি এটা যথার্থ। তবে আমি একজন পরিবেশ হিসেবে, পরিবেশ কর্মী হিসেবে আমি এত একটা নিছক উদাহরণ দিলাম, একটা ডলফিন দেখা যাওয়া বা একটা ডলফিন হত্যা। কিন্তু আমি যদি একটা সুন্দরবন আমি যদি হারাই এই মুহূর্তে, আমরা কিন্তু একটা সুন্দরবন সমগ্র পৃথিবী দিলেও কিন্তু একটা সুন্দরবন আমরা আবার নতুন করে তৈরি করতে পারবো না। একটা সোনা দিয়ে দ্বীপ যদি আমরা হারাই, একটা সোনা দিয়ে দ্বীপ কিন্তু আমরা ফিরে পাবো না। একটা মাতার বাড়ির দ্বীপ যদি আমরা হারাই, একটা মাতার বাড়ি ফিরে পাবো না। একটা সেন্ট মার্টিন যদি আমরা হারাই, এই মুহূর্তে আমরা একটা সেন্ট মার্টিন, পৃথিবীর কত অঙ্ক টাকা দিলে একটা সেন্ট মার্টিন দ্বীপ আমরা এরকম তৈরি করতে পারবো সেটা আমার জানা নেই। মানে এটা ইকোসিস্টেম সার্ভিস বলে। ইকোসিস্টেম সার্ভিস দিয়ে আসলে আমরা টাকার অঙ্ক হিসাব করলে কিন্তু যে জিনিসটা আমরা কখনো তুলনা করতে পারি না। জাস্ট আমি এটা হয়তো একটা দুইটা উদাহরণ দিয়েছি। আর কক্সবাজারের ক্ষেত্রে যদি স্পেশালি আমি বলতে চাই, কক্সবাজার আমাদের যে পর্যটন, আমি গত 5ই জুন আমাদের পরিবেশের ডিজি মহোদয় ছিলেন, আরো অনেকে ছিলেন, বেশ কয়েকজন সাংসদ ছিলেন। ওখানে আমি বেশ কিছু প্রস্তাব রেখেছি। আমাদের কক্সবাজার, সোনাদিয়া, সুন্দরবন, আমাদের যে ন্যাচারাল রিসোর্স রয়েছে, আমরা যেগুলো নিয়ে আমরা সমগ্র বিশ্বে গর্ব করতে পারি, সেই রিসোর্স গুলোকে আসলে আমরা কোনো মানে ইন্টিগ্রেটেড চিন্তা ভাবনা থেকে কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত পরিকল্পনা করছি না। সবকিছু কিন্তু আমরা একটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই, একটা সোকল্ড একটা ডেভেলপমেন্টের দৃষ্টিকোণ থেকে দেখেই কিন্তু আমরা আমাদের ন্যাচারাল রিসোর্স গুলোকে আমরা কিন্তু ডেস্ট্রয় করে দিচ্ছি। সেক্ষেত্রে আমি কক্সবাজারের যে বিষয়টা বলবো, কক্সবাজার আমাদের যে একটা ঐতিহ্যের জায়গা, সেই ঐতিহ্যের জায়গায় এখনো পর্যন্ত একটা সময় আছে, একটা ডলফিন দেখা যাওয়া মানে একটা শুধু নিছক ডলফিন না, একটা ইঙ্গিত দেওয়া, আমাদেরকে একটা মেসেজ দেওয়া, এই প্রকৃতি, এই পরিবেশ আবার ফিরে আসা সম্ভব। আমি মনে করি কক্সবাজারের যে অর্থনৈতিক অবস্থা বা কক্সবাজারের যে পারিবেশিক যে অবস্থা, সেটার একটা এই ডলফিনে একটা মেসেজ দিয়ে গেল, এই কক্সবাজারকে আমরা আবার আগের অবস্থানে ফিরে নিয়ে আনতে পারি। আমাদের অর্থনৈতিক পর্যটন কেন্দ্র হিসেবেও থাকবে, আমরা একই সাথে আমাদের পরিবেশও ঠিক থাকবে। সেক্ষেত্রে আমি স্পেসিফিক কিছু সাজেশন দিয়েছিলাম। যেমন আমরা এখন কক্সবাজারকে ইসিএ ডিক্লেয়ার করেছি, আমরা কক্সবাজারকে বিভিন্নভাবে আমরা প্রোটেক্টেড করেছি, কিন্তু আসলে কি এগুলো কার্যকর না। আমরা টোটাল কক্সবাজার বিচকে আমরা উন্মুক্ত করিয়েছি আমরা পর্যটনের নামে। আমরা কিন্তু এটা ইটের পাহাড় গড়ে ফেলেছি কক্সবাজারকে। এখন কক্সবাজার এবং আমাদের চট্টগ্রামের রাজধানী বাজারের মধ্যে কিন্তু আমি কোনো পার্থক্য খুঁজে পাই না। আমার ব্যক্তিগত ওপিনিয়ন এটা। হ্যাঁ, এবং ঢাকা সদরঘাটের সাথে আমি কক্সবাজারের সাথে কিন্তু এখন কোনো ব্যতিক্রম কিন্তু আমি খুঁজে পাই না। কারণ ওইখানে যেভাবে যেভাবে মানুষ ঘিস করে, যেভাবে অসংখ্য দালান, অসংখ্য গার্বেজ, ঠিক একই রকম আমরা কক্সবাজারকে দেখতে চাই। কিন্তু আমাদের স্বপ্নের বাংলাদেশ, আমাদের স্বপ্নের কক্সবাজার কিন্তু এভাবে হওয়ার কথা ছিল না, এভাবে হওয়ার কথা না। এখনো পর্যন্ত সময় আছে। এই ডলফিন আমাদেরকে দিচ্ছে, সেটা কিভাবে? সেটা কক্সবাজার পর্যটন শিল্প থাকবে। এটাকে যদি আমরা ইন্টিগ্রেটেডলি, পরিকল্পিতভাবে যদি সাজাই, যেমন একটা নির্দিষ্ট এলাকা আইসোলেটেড থাকবে, যেখানে কোনো মানুষ যাওয়ার সুযোগ থাকবে না। ওখানে কিন্তু সাগরলতা বৃদ্ধি পাবে, ওখানে লাল কাঁকড়া থাকবে, ওখানে ডলফিন খেলা করবে, ওখানে শুধুমাত্র রিসার্চ পারপাস আর অন্য কোনো পারপাসে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এবং পর্যটকদের জন্য একটা নির্দিষ্ট এলাকা রেস্ট্রিক্টেড থাকবে, ওই এলাকার বাইরে কিন্তু পর্যটকরা যেতে পারবে না। একইভাবে সেন্ট মার্টিনেও কিন্তু আমরা যেভাবে আমরা কতগুলো সি ট্রাক দিয়ে আমরা যেভাবে মানুষকে এন্ট্রি করছি, ওটার পরিবেশ তো কখনো থাকবে না। ওইখানেও আসলে এগুলো রেস্ট্রিক্টেড করা উচিত। ঠিক একইভাবে সোনাদিয়া, একইভাবে সুন্দরবন, এই ন্যাচারাল আমাদের রিসোর্স গুলোকে
আমাদের কোভিড-19 থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, নতুন করে কিন্তু আমাদেরকে ইন্টিগ্রেটেড ওয়েতে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদেরকে ওই সোকাল আমাদের বর্তমান যে মেন্টালিটি, যে ডেভেলপমেন্ট মেন্টালিটি, ওই মেন্টালিটি থেকে বেরিয়ে আসার এখনই সময়। এই আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের সাথে আমাদের কক্সবাজারকে টিকে রাখতে হবে। কক্সবাজার জীববৈচিত্র্য, সোনাদিয়া, মাতারবাড়ি, সুন্দরবন এবং সেন্ট মার্টিন, এই এবং একই সাথে হালদা নদী, এই রিসোর্স গুলোকে যদি আমরা কনজার্ভ করতে না পারি, তাহলে আমাদের অর্থনৈতিক আমরা যতই কিছু তুলনা করি না কেন, আমরা কোনো কিছুই আমরা তুলনা করতে পারবো না। আমাদের নিজেদের অস্তিত্বের সাথে, বাংলাদেশের সাথে, আমাদের ভবিষ্যৎ জেনারেশনের সাথে আমাদের এগুলোকে এখনো ইন্টিগ্রেটেড ওয়েতে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের পরিবেশ রাখতে হবে এবং একই সাথে আমাদের অর্থনৈতিক চাকাও সচল রাখতে হবে। এভাবে ইন্টিগ্রেটেড ওয়েতে যদি চিন্তা না করি, তাহলে কিন্তু আমরা এই ন্যাচারাল রিসোর্স গুলোকে কনজার্ভ করা সম্ভব হবে না। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনের জন্য। আমি আজাদ আবুল কালাম আমাদের সাথে আছেন, উনি হয়তো একটু লেট করছেন আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য। তো আমি এখন চলে যাচ্ছি মেহেদী হাসান হাসান মেহেদী ভাইয়ের সাথে আরেকটু করব। সেটা হচ্ছে, আপনি পরিবেশ নিয়ে বেশ কিছু কাজ করেছেন, আপনি অর্থনীতি নিয়ে আপনি বেশ কিছু কথা বলেছেন, আমরা দর্শক যারা আছে তারা শুনেছি। এখন আমি যতটুকু আমি আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে সামগ্রিক কক্সবাজার পরিবেশ যেটা আছে। হ্যালো, ঠিক আছে, হ্যাঁ শুনতে আমি শুনতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সামগ্রিক যে কক্সবাজার পরিবেশ, আপনি আপনি পুরো বাংলাদেশ পূর্ব বাংলাদেশের পরিবেশ নিয়ে আপনি কাজ করেছেন। আপনি কক্সবাজার সম্পর্কে কিছু বলুন প্লিজ। আমি কক্সবাজার কক্সবাজার সম্পর্কে খুব আমাদের কম সোনালী দ্বীপ জানি, আছে, খুব মহেশখালী আছে, খুব মহেশখালী খুব কম জানি। মহেশখালী এবং সেন্ট মার্টিন সম্পর্কে আমরা একটু শুনতে চাচ্ছি। এই পরিবেশগত আমরা হাসান কোন মেহেদী ভাই অবস্থায় আছি, সুন্দরবনের একটু যদি আপনি। হাসান মেহেদী ভাই সুন্দরবনের এক্সপার্ট। সুন্দরবন যে কয়েকবার গিয়েছি আমি কক্সবাজারে এই গত 2 বছর 3 বছর বা 4 বছরের মধ্যে, গিয়ে আপনার মনে আছে যে কক্সবাজারের যে সাংবাদিকেরা আমরা যাদের সাথে গল্প করি, আড্ডা দেই, তারা মিলে একটা ছোট্ট সামাজিক মাধ্যমে একটা গ্রুপ বানিয়েছিলাম, ক্রন্দনরত কক্সবাজার এরকম নামে। কক্সবাজারকে ঘিরে যে লোভ এবং লাভের চক্র আছে, সে খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলছি এই কারণে যে শুধুমাত্র মাতার বাড়িতে যে উন্নয়ন পরিকল্পনা বৈদেশিক কোম্পানিগুলো করেছে, তাতে মাতার বাড়িতে আর 400 একর জমি বেশি দরকার। আপনারা হাসবেন না, এবার এটা ডকুমেন্টেড। মাতার বাড়িতে যে জমি আছে, সেই জমি যদি মাপেন, সরকারি ডকুমেন্ট, এবং সরকারি ডকুমেন্টই আবার যদি একসঙ্গে করেন যে কতগুলো প্রকল্প বিদেশি কোম্পানিগুলোকে অনুমোদন দেয়া হয়েছে, তাহলে মাতার বাড়িতে সমুদ্র থেকে আরো 400 একর জমি নিয়ে তারপরে ওদেরকে সবার জমি দিতে হবে। সো এখন যারা মাতার বাড়িতে লড়াই করছেন, যে মানুষেরা চাকরির জন্য, কয়লা বিদ্যুৎ কেন্দ্রে চাকরির জন্য, কিংবা নিজেদের ভর্তুকির জন্য, আমি তাদের প্রতি আমার পুরো সম্মান শ্রদ্ধা আছে। কিন্তু একই সাথে আমি মনে করিয়ে দিতে চাই, আপনি কিন্তু আগামী 5 বছর পরে মাতার বাড়িতে বাস করতে পারবেন না। আপনাকে কোনো না কোনো ভাবে উচ্ছেদ করে ভাসমান করে দেয়া হবে, এবং সে পরিকল্পনা তৈরি হয়ে আছে আরো 5 বছর আগে থেকে, এবং সেজন্য সবাই রেডি হয়ে আছে। সোনাদিয়া দ্বীপের মতো একটি প্রতিবেশগত ঝুঁকিপূর্ণ এলাকা, ইসিএ বলে ডিক্লেয়ার, এবং ইসিএ ম্যানেজমেন্ট বলে একটা নীতিমালাও আছে, একটা বিধিমালা আছে। সেই ইসিএতে কি করে ভারতীয় কোম্পানি কিংবা বাংলাদেশি কোম্পানি কিংবা আমেরিকান কোম্পানি তারা গিয়ে নির্মাণ কাজ চালায়? এলএনজির মতো একটি ভয়াবহ দুর্ঘটনা প্রবণ যন্ত্র, একটা দুর্ঘটনা প্রবণ টার্মিনাল ওরকম জায়গায় তৈরি করা হয়। আমার বোধগম্য নয় যে মুনাফার জন্য, লাভের জন্য আমি কত দূর যেতে পারি, কি করতে পারি, এবং এই চক্রে কারা কারা জড়িত, এই সবকিছু আমাদের এই প্ল্যাটফর্ম সেটি বলার জায়গা নয়। কিন্তু একই সঙ্গে আমরা যারা একটু ভাবি, আমাদের মাথাটা পরিষ্কার থাকা দরকার যে কে কোত্থেকে কি করছে। ধরুন যে বেজার তৈরি করা যে ইকোনমিক জোন,
এটা এমন জায়গায় কেন করতে হবে যেখানে পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকা, যেটা কালারমার ছড়ার ওরকম সুন্দর পাহাড়। আমার এক বিদেশি বন্ধু এসেছিল একবার বেড়াতে, আমরা কালারমার ছড়াতে গিয়েছি, সে কেঁদে ফেলেছি, সিম্পলি সত্য কথা বলছি, বসে কেঁদে ফেলেছিল যে এইরকম একটা সুন্দর পাহাড় এভাবে কেটে ফেলতে পারে, এবং সেটা মানুষ করছে, এবং সরকার বা পরিবেশ অধিদপ্তর, পরিবেশে যারা দায়বদ্ধ, তারা দেখে দেখে সেটা দেখছে, মানে চেয়ে চেয়ে দেখছে, কোনো কিছু বলছে না। তেমনি ভাবে যেসব নির্মাণ কাজ বিশেষত জ্বালানি খাতে হচ্ছে, তার একটাও আগামী 15-20 বছর পরে আমাদের লাগবে না। পৃথিবীব্যাপী কয়লার দাম বাড়ছে, সৌর বিদ্যুতের দাম কমছে, পৃথিবীব্যাপী তেল লাগছে না, হাইব্রিড গাড়ি তৈরি হচ্ছে। দুনিয়ার মতো উন্নত দেশগুলোতে অলরেডি হাইব্রিড গাড়ি চলতে শুরু করেছে, অলরেডি শুধু সোলার দিয়ে চলছে এরকম গাড়ি চলতে শুরু করেছে। সো আমরা হয়তো 10 বছর পরে পাবো, তা 10 বছর পরে আমি কি পাহাড় ফিরিয়ে আনতে পারবো? আমি হাইব্রিড গাড়ি আনতে পারবো, ওখানে তো ওই জঞ্জাল পড়ে থাকবে, আমার পাহাড় তো আর ফিরে আসবে না। এই পরিবেশকে ফিরিয়ে দেবে, ওখানকার মানুষের স্বাস্থ্যকে ফিরিয়ে দেবে। এই যে বলা হচ্ছে যে মহেশখালী জুড়ে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো করা হচ্ছে, তা ওই এলাকার 15 লাখ মানুষের শ্বাসকষ্টের কারণ হবে। আন্তর্জাতিক গবেষণা বলছে, স্বাস্থ্য বিষয়ক গবেষণা বলছে 50 লাখ মানুষ চিকিৎসা খাতে অতিরিক্ত ব্যয় করবে। তার মানে পুরো মুনাফার চক্রটি এমন ভাবে বাধা যে আমি ঝুঁকিটাকে সামাজিক করে ফেললাম, ঝুঁকিটাকে সোসাইটির মধ্যে বিলিয়ে দিলাম, মুনাফাটা আমি পার্সোনালি নিলাম। এই যে স্বাস্থ্য খাতে যে ব্যয়টা আপনার আগামী 15 বছরে হবে, সেটি তো ওই কোম্পানির জন্য হচ্ছে, ওই কোম্পানি তার জন্য পে করছে না, আমাকে পে করতে হবে। আর ওই যে স্বাস্থ্য খাতে যত পে করতে হচ্ছে আমাকে, ওই মুনাফাটুক সে মুনাফা হিসেবে নিয়ে নেবে। আমাদের জন বেলামি ফস্টার বলে একজন বিখ্যাত অর্থনীতিবিদ আছেন, তিনি একটা হিসাব করে দেখেছেন যে পরিবেশগত ক্ষতির জন্য এবং স্বাস্থ্যগত ক্ষতির জন্য যে ক্ষতিটা হয়, সেটাই আসলে যোগ করলে মুনাফা তৈরি হয়। এটা সমান সমান। আমার মনে হয় আজাদ ভাই আছেন, আজাদ ভাই বোধহয় ওয়েটিং এর জায়গায় আছেন। আমি আর এসব ক্ষেত্রে না বাড়াই। আমার মনে হয় যে আমাদের কক্সবাজারের পরিবেশ, কক্সবাজারের প্রতিবেশ, কক্সবাজারের অবস্থানগত গুরুত্ব, কক্সবাজারের সৌন্দর্য, এই পুরোটা মিলে আমাদের একসঙ্গে হওয়া উচিত কোনো না কোনো ভাবে। যেমন সুন্দরবনের ক্ষেত্রে হওয়া উচিত, যেমন সিলেটের ক্ষেত্রে হওয়া উচিত, তেমনি ভাবে রাজশাহীর ক্ষেত্রে হওয়া উচিত। এটা আমার আবেদন থাকবে সবার কাছে, যে আহ্বান থাকবে, এটা আমরা একসাথে হই, আমরা এসব নিয়ে সরাসরি কথা বলি, যে এইগুলো আমরা সরকারকে বিরোধিতা করছি না, আমরা সরকারকে সাহায্য করছি, যে তোমার দায়িত্ব হলো এই দেশের পরিবেশ রক্ষা করা, এবং এই আইন সরকারের দ্বারাই তৈরি করা, সেই আইন অনুসারে আরো ভালোভাবে এই ব্যবস্থাপনা করা সম্ভব, এবং সেটা আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে পারে। ধন্যবাদ। আমাদের কি সঞ্চালক কি ডিসকানেক্টেড হয়ে গেছেন? সঞ্চালক এবং পরিচালক দুজনে একজনকেও দেখছি না। নিজাম ভাই, কিবরিয়া স্যার যদি আবার বলেন। আমি শুনতে চাই আপনার কাছ থেকে। না, আপনি যথার্থ বলেছেন, আমি আপনার সাথে 100% একমত। আপনি তথ্য উপাত্ত দিয়ে যেভাবে ব্যাখ্যা করেছেন, খুব চমৎকার ব্যাখ্যা করেছেন। ঠিক একই রকম বিশেষ করে মাতারবাড়ির এবং আমাদের যেই পায়রার যে ইন্ডাস্ট্রিগুলো, সেভাবেও কিন্তু আমাদের কিছু কিছু অর্থনীতি দিতে হবে, অর্থনীতির অঙ্ক দিয়ে কিন্তু হিসাব করার চেষ্টা করে, আমাদেরকে কিছু মানুষদেরকে বোঝানোর চেষ্টা করে, এই এত বড় এটা সিঙ্গাপুর বানাবো, এইভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করে। তো আমি যদি টোটাল মাতারবাড়ির অর্থনীতি এবং যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে সেগুলোকে যদি আমি এক পাল্লায় দিই, আমার এখানে যেই পাখি আছে, যেই আছে, যে টার্টেলের যেই ব্রিডিং গ্রাউন্ড আছে, হ্যাঁ, এখানে এই যে চামচটুটু বাটন যেটাকে বলা হয়, হ্যাঁ, সেই পাখি মাত্র অল্প কয়টা আছে। সেই পাখি যদি পৃথিবী থেকে হারিয়ে যায়, সেটাকে আমি ওই পাল্লায় দিয়ে কিন্তু কখনো অর্থনৈতিক পাল্লায় দিয়ে কিন্তু আমি চিন্তা করতে পারবো না। আমার সোনাদিয়া দ্বীপ একটাই আছে বাংলাদেশে, যেটা নিয়ে আমরা প্রাউড করতে পারি। সেই সোনাদিয়া দ্বীপ যদি এই ডেভেলপমেন্টের কারণে, আপনি যেগুলো চমৎকার করে আপনি বলেছেন, এগুলোর কারণে যদি হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কখনো এই ধরনের অর্থনৈতিক অ্যামাউন্ট দিয়ে কিন্তু কখনো আমরা চিন্তা করতে পারবো না।
তো আমার মনে হয় কোভিড-19 আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে, এবং আমরা যে এতদিন পরে আমরা যারা পরিবেশ কর্মী আছি, আপনারা, আমরা, আমাদের আজাদ ভাই আছেন, আমরা যেই বিষয়টা, যে ভয়েসটা রেজ করেছিলাম, এখন কিন্তু হাতে হাতে নাতে মানুষ কিন্তু এটা বুঝতে পারছে। এখন কিন্তু কোভিড-19 আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিচ্ছে আপনার পরিবেশকে এইভাবে করলে এই ধরনের সিচুয়েশন আপনাদেরকে ফেস করতে হবে। এটাই আর কি। তো আমাদেরকে আসলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের অর্থনৈতিক চাকাও আমাদেরকে, যেমন আমি যদি মাতার বাড়ির যদি অর্থনীতি, আগের যে অর্থনীতি, আগে পান চাষ, ওয়ার্ল্ড এর মধ্যে সমগ্র বিশ্বে কিন্তু এই পান চাষের ইয়াগুলো যাচ্ছে। হ্যাঁ, লবণ, চিংড়ি, শুটকি, মাছ, তারপরে আরো অন্যান্য যেই বিষয়গুলো আছে, হ্যাঁ, এখানে যদি ন্যাচারাল রিসোর্স হিসেবে এই যে এই স্পুনবিল, স্যান্ড পাইপার, ওদের বাসস্থান, তারপরে এই যে সি টার্টেলের প্রজনন ক্ষেত্র, লাল কাঁকড়ার স্থান, এগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে তো আসলে এটা আমাদের বিশাল একটা লস হবে। আপনি একটা চমৎকার একটা তথ্য দিয়েছেন, আপনার তথ্যটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আগামী এখানে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক গুলো যাবে, এদের যেই বরাদ্দকৃত যে জমির পরিমাণ, সেই জমির পরিমাণ থেকে আরো মনে হয় 400 একর জমি আরো সাগর থেকে নিতে হবে। এটাই আমি যদি সঠিকভাবে শুনতে থাকি, এই মেসেজটা যদি আপনি মাতারবাড়ির এলাকার মানুষ যদি বুঝতে না পারে, কক্সবাজার মানুষ যদি বুঝতে না পারে, তাহলে তো আমাদের সামনে আসলে অন্ধকার ছাড়া, হতাশা ছাড়া আর কিছুই নেই। এখন তো তাদেরকে এমন একটা ফোকাস দেওয়া হচ্ছে, এটা সিঙ্গাপুর হবে। আমরা মানুষের পক্ষে, আমরা পরিবেশের পক্ষে, আমরা এখানে যারা কম শিক্ষিত, এখানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু কম শিক্ষিত, লেখাপড়া জানে না, তারা কোথায় যাবে? তারা তো এখানে যে ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে, এখানে জব অপরচুনিটি ক্রিয়েট করার জন্য বলা হচ্ছে, কিন্তু তারা তো অল্প শিক্ষিত, তারা তো বেশি লেখাপড়া জানা, তারা কিভাবে এখানে অ্যাকোমোডেট হবে? মাস্ট তাদেরকে এখান থেকে এই তাদের বাপদাদার ভিটে বাড়ি ছেড়ে অন্যত্র মাইগ্রেট করতে হবে, এটার আর কোনো বিকল্প নেই। আমার মনে হয় আমাদের যিনি মডারেটর উনি আসছেন, নিজাম ভাই আসছেন, নিজাম ভাই, আমরা নিজেরা ধন্যবাদ স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার। না স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা একটু টেকনোলজির সমস্যার কারণে আমরা আউট হয়েছিলাম, তো আমরা সবাই সংযুক্ত আছি এখন। আমি সর্বশেষ আজাদ আবুল কালাম ভাইয়ের কাছে চলে যাব। আপনি সবকিছু শুনেছেন, আমাদের আজকের পরিবেশ এবং অর্থনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনায় ছিলাম। সবকিছু আপনি শুনেছেন, আপনি জেনেছেন। আমরা আপনার কাছে সর্বশেষ সবার সামগ্রিক বিষয় নিয়ে আপনার কাছে শুনতে চাচ্ছি, বাংলাদেশের করোনাকালীন সময়ে আমাদের পরিবেশ এবং অর্থনৈতিক অবস্থা কোন দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বিষয়বস্তু ছিল। আপনি সবার বক্তব্য শুনেছেন, আপনি সামারিটা একটু দিবেন প্লিজ। ওকে, ধন্যবাদ নিজাম ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আরেকটু ক্লাউড হলে ভালো, আরেকটু সাউন্ড হলে ভালো। ওকে, এখন কম শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? ফাইন ফাইন ফাইন। তো আমার মনে হয় এটাকে একটু ক্লোজ করে। ধন্যবাদ সবাইকে। আমি বুঝতে পারছিলাম আপনাদের কোনো একটা টেকনিক্যাল সমস্যা হচ্ছে, এবং আমি দেখলাম যে আমি ব্যাক স্টেজে অনেকক্ষণ ধরেই। তো আমি আপনাদের আলোচনা শুনছিলাম খুব মনোযোগ দিয়ে, প্রত্যেকের কথাই শুনছিলাম। একেবারে প্রথম থেকে নজরুল ভাই যে আলোচনা করলেন, তারপরে আমাদের স্যার যে আলোচনা করলেন, আমাদের শ্রদ্ধেয় কিবরিয়া ভাই যে আলোচনা করলেন, এবং মেহেদী ভাই যে আলোচনা করলেন, প্রত্যেকটা আলোচনাই খুব গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেকের আলোচনার মধ্যেই খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসেছে। স্পেশালি আমি প্রথম দিকে নজরুল ভাই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে কক্সবাজারের স্থানীয় আর্থসামাজিক বাস্তবতাকে আসলে এটা আমাদের যেমন বোঝা দরকার, কক্সবাজারের মানুষকে এটা খুব ভালো করে বোঝা দরকার। কক্সবাজারের ইকোনমির একটা প্রাণ হচ্ছে ট্যুরিজম, এবং আমরা বলি যে কক্সবাজার আমাদের পর্যটন রাজধানী। যদিও মানে তার রিয়েল অবস্থা, তার যে একটা পর্যটন এলাকার, পর্যটন সিটির যে ধরনের পরিবেশ, যে ধরনের বাস্তবতা থাকতে হয়, তার কোনো কিছুই নাই। আছে কতগুলো ইট পাথরের হোটেল, এবং আমাদের সৈকতটাকে চরমভাবে নষ্ট করে, চরমভাবে সেখানকার প্রাণ প্রকৃতির উপরে একটা চরম নিপীড়ন চালিয়ে যে ট্যুরিজম ব্যবসা গড়ে উঠেছে, এবং যে ট্যুরিজম ব্যবসার সাথে যুক্ত হলো এই দেশের তথাকথিত সেই ব্যবসায়ীরাই, যারা এই দেশের ইকোনমিকে ছিবড়ে একেবারে মানে চস্য করে ফেলতেছে, তারাই। এবং সেই ইকোনমি আজকে আমরা দেখতে পাচ্ছি, নজরুল ভাইয়ের বক্তব্য দিয়ে খুব পরিষ্কারভাবে বুঝলাম
যে সেই ইকোনমি, সেই মুনাফালোভী ব্যবসায়ী, সেই পরিবেশ ধ্বংসকারী ব্যবসায়ী সে তার কর্মচারীদের রক্ষা করতে পারছে না আজকের এই সংকটকালীন সময়ে। তো যে বিজনেস মানুষের সংকটের সময়ে তার কর্মীদের, আমি সমাজের অন্য মানুষের কথা বাদ দিলাম, তার কর্মীদের রক্ষা করতে পারে না, সেই বিজনেসের কি বিজনেস হিসাবে টিকে থাকার কোনো নৈতিক অধিকার থাকে? 3 মাস, মার্চ, এপ্রিল, মে, জুন মাস, এই 3 মাসের ধাক্কা গার্মেন্টস সেক্টর, 40 বছরের গার্মেন্টস সেক্টর সহ্য করতে পারে না। তার কর্মচারীদেরকে ঘাট ধরে বের করে দেয়, সে কারখানা লে অফ করে দেয়, কারখানায় তালা লাগিয়ে দেয়। কক্সবাজারের যে বর্ণনা নজরুল ভাই দিলেন, সেটা গার্মেন্টস সেক্টরের সাথে যদি আমরা মেলাই একই রকম। ট্যুরিজম ব্যবসার জন্য বহু রকমের ফ্যাসিলিটিস, বহু ধরনের বেনিফিট ব্যবসায়ীদেরকে দেয়া হয়। এখানে তার তার জন্য নানান ধরনের ঋণের ব্যবস্থা, তার জন্য জমির ব্যবস্থা, তার জন্য সরকারি অন্যান্য নানান ধরনের ভর্তুকি তার জন্য বরাদ্দ থাকে। এবং নজরুল ভাই যে বিষয়টা উল্লেখ করেছেন খুব সুনির্দিষ্টভাবে, যে রোহিঙ্গারা গত 3 বছর ধরে কক্সবাজারে আসার পরে কক্সবাজারের হোটেল ব্যবসা আগামী 3 বছরের ব্যবসা সে করে রেখেছে। যে ব্যবসা গত 10-15 বছরে সে করতে পারে নাই, সেই বিজনেস সে গত 3 বছরে করেছে। এটা একটা বাস্তবতা। কিন্তু এত মুনাফা করার পরেও সে তার কর্মচারীদেরকে, সে তার শ্রমিকদেরকে রক্ষা করতে পারছে না। শ্রমিকরা আজকে একটা মানবেতর জীবন যাপন করছে। তো খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা যে সংকটকালে তার, সে যাকে সার্ভিস দিয়ে আসছে, সে যার মুনাফা তৈরি করার জন্য রক্ত পানি করে 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করেছে। আমি জানি কক্সবাজারের হোটেল শ্রমিক, আমি কক্সবাজারে প্রায় যাই, কক্সবাজারের হোটেল শ্রমিকদের সাথে আমার কথা হয়, বহু শ্রমিকের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, অনেক মালিকের সাথেও আছে। সেই শ্রমিকরা কেউই 8 ঘন্টা কাজ করে না। কক্সবাজারের হোটেল শ্রমিকদের কমপক্ষে 16 ঘন্টা কাজ করতে হয়, কমপক্ষে 16 থেকে 20 ঘন্টা কাজ করে সে তার মালিকের পকেটে যে মুনাফা ঢুকিয়ে দিয়েছে, সেই মুনাফা আজকে তাকে খাওয়াচ্ছে না, সেই মুনাফা আজকে তার পাশে এসে দাঁড়ায়নি। তো এইটা নিয়ে কক্সবাজারে কথা বলা দরকার। এটা ন্যাশনাল ইস্যু হয়নি, কিন্তু কক্সবাজারে কয়েক হাজার হোটেল আছে, একেবারে আপনার কক্সবাজার শহর থেকে শুরু করে অলমোস্ট টেকনাফ পর্যন্ত পুরো বিচ এলাকাটা ধরে কক্সবাজার শহর, পুরো এলাকায় যে হোটেল ব্যবসা, সেই হোটেল ব্যবসা নিয়ে, সেই হোটেল শ্রমিকদের বিষয় নিয়ে, তার কর্মচারীদের বিষয় নিয়ে আসলে কক্সবাজারের কণ্ঠ তোলা দরকার। কক্সবাজারের মানুষদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, হোটেল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এটা হতে পারে না সংকটকালীন সময়ে যে আপনাকে গত 10 বছর সার্ভিস দিয়েছেন তাকে ছুড়ে ফেলে দিলেন। তো আমি মনে করি নজরুল ভাই এই ইস্যুটা খুবই যথাযথভাবে অ্যাড্রেস করেছেন, এবং এইটা আপনাদের আসলে আরো সামনে আনা দরকার। এটা যারা আপনারা সাংবাদিক আছেন তাদের এই ইস্যুটাকে ন্যাশনাল পর্যায়ে হাইলাইট করা দরকার, নানা ধরনের রিপোর্ট করে, নানা ধরনের লেখালেখি করার মাধ্যমে। একই সাথে স্থানীয় নাগরিক সমাজ যারা আছেন তাদেরও এই ব্যাপারে আসলে স্থানীয়ভাবে কথা তোলা দরকার, এবং মালিকদেরকে চেপে ধরা দরকার যে তুমি অবশ্যই তোমার শ্রমিকের পাশে তোমাকে দাঁড়াতে হবে। তো আমি মনে করি যে এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আকারে উঠে এসেছে আজকের আলোচনার মধ্য দিয়ে, এবং কক্সবাজারের প্রকৃতি নিয়েও বেশ কিছু আলোচনা, স্থানীয় স্থানীয় পরিবেশের বিষয়গুলো নিয়েও কিছু কথা স্যার বলেছেন, নজরুল ভাই বলেছেন, আমাদের অধ্যাপক ফজলুল করিম স্যার বলেছেন। ফজলুল করিম স্যারের আজকে শেষ দিন। আপনার ক্রিয়া ভাই খুব যথার্থ বলেছেন যে শিক্ষকের আসলে অবসর নাই, এটা একটা চলমান প্রক্রিয়া, তো সেটা চলতে থাকবে। তো স্থানীয় পরিবেশের বিষয়গুলো নজরুল ভাই, ইব্রিয়া ভাই এবং ফজলুল করিম স্যার খুব যথার্থভাবেই উল্লেখ করেছেন যে সেইখানে কোভিড থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতি আবার তার পুরনো যে তার নিজস্ব সৌন্দর্য, নিজস্ব যে শক্তি, সেই শক্তি নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। এবং এখান থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে প্রকৃতির সাথে আসলে মানুষের সহাবস্থানটা কেমন হবে, প্রকৃতির সাথে মানুষ কিভাবে বাস করবে, কিভাবে থাকবে, টিকবে। কিবরিয়া ভাই খুব গুরুত্বপূর্ণ কতগুলো জায়গা মানে বলেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা আমি মনে করি যে এটা আমাদের বোঝা দরকার খুব পরিষ্কার করে, যে পরিবেশ এবং অর্থনীতি
অর্থনীতি মানে কি? অর্থনীতি মানে হচ্ছে আমরা বলি যে আমাদের প্রবৃদ্ধি, অর্থনীতি মানে হচ্ছে আমাদের উন্নতি, অর্থনীতি মানে হচ্ছে আমাদের আহ আরো আরামদায়ক জীবন, আরো সুন্দর জীবন এটা তৈরি করে দেওয়া। আমরা যেটাকে এক কথায় বলি যে উন্নয়ন, আমাদের উন্নয়ন হতে হবে। তো আমরা সেই উন্নয়নের অর্থনীতি করছি। এখন পরিবেশকে বাদ দিয়ে যদি আপনি উন্নয়ন করতে যান, তাহলে তার পরিণতি খুব ভয়ানক হবে এবং সে উন্নয়নটা আত্মঘাতী হবে। প্রথমেই যে জিনিসটা আমাদের বোঝা দরকার সেটা হলো যে প্রকৃতি জগৎটাই, বিশাল প্রকৃতি জগৎটা একটা সমগ্র। মানুষ সেই প্রকৃতির একটা খুবই ক্ষুদ্র অংশ, যদিও মানুষ অত্যন্ত শক্তিশালী প্রাণী হিসেবে, তার ক্যাপাসিটি অনেক বেশি, তার বুদ্ধিমত্তা, তার জ্ঞান, তার সৃষ্টি, এগুলো দিয়ে সে প্রকৃতির উপরে একটা কর্তৃত্ব করে। এবং এই কর্তৃত্ব মানুষের জ্ঞান বিজ্ঞানের যখন থেকে বিকাশ শুরু হয়েছে তখন থেকে এই কর্তৃত্ব বাড়তে শুরু করেছে। বাড়তে 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 প্রকৃতির উপরে মানুষের কর্তৃত্ব আজকে এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন মানুষ মনে করে সে আর প্রকৃতির অংশ না। সে মনে করে সে প্রকৃতির অভিভাবক, সে প্রকৃতির বাবা মা, সে প্রকৃতির মানে মানে সে প্রকৃতির উপরে যাচ্ছে তাই করতে পারে। সে আর নিজেকে প্রকৃতির অংশ মনে করে না, এবং মনে না করে সে প্রকৃতির উপরে যাচ্ছে তাই ধরনের নিপীড়ন, নির্যাতন এবং অত্যাচার চালাচ্ছে। এবং প্রকৃতির এই যে সমগ্র যেটা বললাম, এই সমগ্রটা একটা চেইন, একটা সিস্টেম। এই সিস্টেমটার যে কোনো জায়গায় যখন একটা চেইন যদি আমরা দেখি, একটা মালা যদি আমরা দেখি, সেই মালা থেকে যদি একটা মালা আপনি টান দিয়ে ছিঁড়ে নেন, তাহলে কি হবে? সবগুলো মালাই, পুরো মালাটাই কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে ছড়ায় যাবে, মালাটার মালা থাকবে না। প্রকৃতির ব্যাপারটা এইরকম করে আপনাকে বোঝা দরকার যে প্রকৃতিও আসলে এরকম একটা মালার মতো। আপনি যখন একটা উন্নয়ন প্রকল্প করতে গিয়ে একটা জলাশয় ভরাট করে ফেলছেন, একটা বন কেটে ফেলছেন, তো সেখানে এমন কতগুলো প্রাণী, এমন কতগুলো বৃক্ষ, এমন কতগুলো উদ্ভিদ, এমন কতগুলো জলজ প্রাণী সেখানে আছে যাকে আপনি বিলীন করে দিচ্ছেন। এবং সে ওই মালাটা একটা 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 হয়তো পুঁথি ছিল, মালাটার একটা অংশ ছিল। যখন আপনি তাকে ধ্বংস করে দিলেন, সেই মালাটা কিন্তু দুর্বল হয়ে গেল বা মালাটা কিন্তু ভেঙে পড়ল। এবং সেই ভেঙে পড়াটা কিন্তু আপনি আর পুনরুদ্ধার করতে পারবেন না। আপনি কোনো কিছু দিয়ে ওটাকে আর পুনরুদ্ধার করতে পারবেন না। আপনি তাকে আর ওই যে যাকে আপনি বিলীন করে ফেললেন তাকে আর কোনো কিছু দিয়ে প্রতিস্থাপন করতে পারবেন না। যেটাকে নজরুল ভাই বললেন যে 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 করোনা ভাইরাস, সে ভাইরাস আজকে হয়তো অন্য কিছুর উপরে ভর করতে পারত, কিন্তু সে নাই, পৃথিবীতে তার অস্তিত্ব নাই, ফলে সে আপনার উপরে ভর করেছে। তো এরকম ভাবে আপনি কিন্তু এই উন্নয়নের নামে, আপনি আপনার আরামায়েশের নামে, আপনি আপনার বিলাসিতার নামে, আপনি আপনার এই যে সভ্যতার নামে যা করছেন, তা ভয়ঙ্কর আত্মঘাতী একটা প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়া থেকে খুব পরিষ্কার ভাবেই বলেছেন কিবরিয়া ভাই, সেই প্রক্রিয়া থেকে আমাদের আসলে বের হয়ে আসা দরকার। আমাদের এই পরিস্থিতিটা থেকে শিক্ষা নেওয়া দরকার এবং আমাদের এমন একটা বাস্তবতা তৈরি করা দরকার যেখানে আমি প্রকৃতির উপরে কর্তৃত্ব করব না, প্রকৃতির সাথে আমি সহাবস্থান করব। কারণ আমি প্রকৃতির অংশ, আমি প্রকৃতির অংশ, আমি আমি এটার উপরে কর্তৃত্ব করতে পারি না। ফলে আমাকে সেই জিনিসটা শিখতে হবে যে কেমন করে আমি তার সাথে সহাবস্থান করতে পারি। মেহেদী ভাই অনেকগুলো জায়গা খুব পরিষ্কার করে বলেছেন, জাতীয় আন্তর্জাতিক অনেকগুলো উদাহরণ দিয়ে, অনেকগুলো তথ্য দিয়ে, অনেকগুলো ডেটা দিয়ে উনি পুরো অর্থনীতির বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার সাথে অন্যান্য দেশের স্বাস্থ্য ব্যবস্থা, আমরা আজকে এমন একটা যুগে এসেছি, আমরা মনে করছি যে মানুষ একটা উন্নতির চরম শিখরে আছে এবং আমরা খুব সামনে চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি। এবং এটা নিয়ে বিরাট, সারা পৃথিবী ব্যাপী একটা বিরাট আলোচনা, বিরাট ঝড়, বিরাট একটা তুলকালাম ব্যাপার হচ্ছে যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি। তার মানে মানুষ একটা নিজেকে দাবি করছে যে সে একটা উন্নতির চরম শিখরে গেছে, কিন্তু মানুষকে রক্ষা করার, সংকটের সময় নিজেকে বাঁচানোর মেকানিজম সে এখনো তৈরি করতে পারে না। এবং সেই মেকানিজম গুলো তৈরি করার ক্ষেত্রে সে নজরও ঠিক মতো দেয় নাই। তার দৃষ্টান্ত সারা পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকালে বোঝা যায়। যদি মানুষকে রক্ষার জন্য, মানুষের সুরক্ষা দেওয়ার ব্যবস্থাগুলোর দিকে নজর থাকতো, তাহলে করোনার মতো ভাইরাসকেও সে খুব সহজেই মোকাবেলা করতে পারে। যদি প্রত্যেকটা দেশের স্বাস্থ্য কাঠামো
সেই পরিমাণ স্ট্রং হতো, তার যথেষ্ট পরিমাণ আইসিইউ থাকতো, তার যথেষ্ট পরিমাণ চিকিৎসা সার্ভিস থাকতো, তাহলে করোনা ভাইরাস আজকে যে ভয়ঙ্কর আগ্রাসী রূপে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে বা আমাদেরকে একেবারে দেউলিয়া করে ছেড়েছে, এরকম জায়গায় সে যেতে পারত না। আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা দেখেন, খুব ইন্টারেস্টিং। মেহেদী ভাই অনেকগুলো তথ্য দিয়েছেন। আমি গতকাল ওই যে স্বাস্থ্য অধিদপ্তরের দুপুরের যে বুলেটিনটা হয়, আমি দেখি না নর্মালি, গতকাল শুয়ে শুয়ে একটু দেখছিলাম। তো আহ, যিনি ওই উপপরিচালিকা, উনি যে প্রেজেন্ট করেন, উনি একটা তথ্য দিচ্ছিলেন। তথ্যটা আমি দেখে খুব অবাক হচ্ছিলাম যে আমাদের টোটাল আইসিইউ আছে সারা দেশে 300-র মতো, এবং তার মধ্যে সেগুলোর মধ্যে ব্যবহার হচ্ছে মাত্র 180-85টার মতো, বাকিগুলো খালি পড়ে আছে, সেখানে কোনো রোগী নাই। করোনা চিকিৎসা দেওয়ার জন্য সারা দেশে প্রায় 2500 বেড তৈরি করা হয়েছে। তো সেই 2500 বেডের মধ্যে চিকিৎসা নিচ্ছে মাত্র 800 বা 850 বা এরকম একটা সংখ্যা, আমার খুব মনে নেই, কিন্তু আমি দেখতে পেলাম যে অর্ধেকের বেশি বেড খালি পড়ে আছে এবং অর্ধেকের বেশি আইসিইউ বেড খালি পড়ে আছে। আমরা প্রতিদিন পেপার খুললে দেখতে পাচ্ছি, আমরা প্রতিদিন মিডিয়া খুললে দেখতে পাচ্ছি, আমরা প্রতিদিন আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে জানতে পারছি যে মানুষ চিকিৎসা পাচ্ছে না। খুবই ইন্টারেস্টিং না, যে একদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, অন্যদিকে আইসিইউর বেড খালি পড়ে আছে, অন্যদিকে সাধারণ করোনা চিকিৎসার যে বেড, সেই বেডগুলো খালি পড়ে আছে। কেন? কি রহস্য এটা? আপনার এই রহস্যটা বোঝা দরকার। তার মানে মানুষের আসলে, যে মানুষটা আক্রান্ত হচ্ছে, তার আসলে এই স্বাস্থ্য ব্যবস্থার উপরে আস্থা নাই। এমন এক আস্থাহীন অবস্থা তার মধ্যে বিরাজ করে যে সে এই স্বাস্থ্য ব্যবস্থায় নিজের চিকিৎসা নিতে সে ভয় পায়, সে আতঙ্কগ্রস্ত, সে ওখানে যেতে চায় না, বরং সে বাড়িতে থেকে। এবং আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে যারা ওই চিকিৎসাটা নিতে যেতে চায় না, তারা বাড়িতে থেকে চিকিৎসাটা করাতে চায়, যে বাড়িতে থেকে সেবা নিতে চায়। তো ফলে স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা মানুষের সুরক্ষা দেওয়ার মতো করে গড়ে তুলতে পারি না, যে কারণে আজকে এটা একটা চরম ঝুঁকিপূর্ণ করোনা আজকে এরকম একটা ভয়ঙ্কর আগ্রাসী রূপে আমাদের উপর আক্রমণ করতে পারছে। এবং মেহেদী ভাই আরো অনেকগুলো বিষয় প্রসঙ্গক্রমে এনেছেন। আমাদের এখানকার জ্বালানি সেক্টর নিয়ে এনেছেন, আমাদের অবকাঠামো প্রকল্প নিয়ে এনেছেন, আমাদের আহ আমাদের কি পরিমাণ ভর্তুকি দিচ্ছি এবং আমাদের স্বাস্থ্য খাতে আসলে কি পরিমাণ বরাদ্দ দরকার, এরকম অনেকগুলো প্রসঙ্গ নিয়ে মেহেদী ভাই কথা বলেছেন। আমার ধারণা সেখান থেকে সকলেই অনেক গুরুত্বপূর্ণ লার্নিং গুলো নিয়েছে। আমি শেষ করতে চাই কতগুলো সাধারণ বাস্তবতা বা সাধারণ আলোচনা, যেগুলো আমরা হয়তো অনেকেই খুব জানি, যে সিচুয়েশনটা আসলে কি দাঁড়াচ্ছে। যে আমি যদি প্রকৃতির দিকে তাকাই, তাহলে দেখা যাচ্ছে সারা পৃথিবীতে এইটা শিল্প বিপ্লবের পরে এত বড় ঘটনা আর ঘটে নাই, যে দীর্ঘ প্রায় 6 মাস ধরে প্রধান প্রধান উৎপাদন কারখানাগুলো বন্ধ হয়ে আছে, বড় বড় কারখানাগুলো বন্ধ হয়ে আছে। এটা শিল্প বিপ্লবের পরে, ইউরোপের শিল্প বিপ্লবের পরে এইরকম ঘটনা এর আগে ঘটেনি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়েও এত দীর্ঘ সময় ধরে পৃথিবীর এত পরিমাণ ইন্ডাস্ট্রি কখনো বন্ধ থাকে না। এবং 30-এর দশকে যে মহামন্দার কথা আমরা বলি, সেই মহামন্দার কালেও এত পরিমাণ কারখানা একসাথে বন্ধ থাকে না সারা পৃথিবী জুড়ে। সেটা একটা বিরাট মন্দা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে আমরা দেখতে পেলাম যে সারা পৃথিবীর সকল প্রধান প্রধান উৎপাদন কারখানাগুলো সব বন্ধ হয়ে আছে, মানুষের ইকোনমিক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে আছে। এবং আপনারা সবাই জানেন যে প্যারিস এগ্রিমেন্টে আমরা করেছি সারা পৃথিবীর প্রকৃতিকে রক্ষা করার জন্য, ক্লাইমেট চেঞ্জকে রক্ষা করার জন্য। পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে একদিকে মেরু অঞ্চলের বরফ গলছে, অন্যদিকে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে তার পানি দিয়ে, এবং সেই মেরু অঞ্চলের বরফ গলে সেখান থেকে বহু প্রাচীন সব ভাইরাস, ভয়ঙ্কর ধরনের সব ভাইরাস বের হয়ে আসছে। সে এক ভয়ঙ্কর একটা, মানে ওই অবস্থাটা কল্পনা করলে এটা একটা ভয়ঙ্কর। তো সেই অবস্থাটাকে মোকাবেলা করার জন্য, এবং এর কারণ কি? এর কারণ বড় বড় কারখানা, এর কারণ হলো কয়লা বিদ্যুৎ, এর কারণ হলো খনিজ উত্তোলন, ফসিল উত্তোলন। তো সেটার কারণে আমি এখানে কার্বন তৈরি করছি। কার্বন তৈরি করার ফলে আমার গ্রিন হাউস ক্ষয়ে যাচ্ছে। ক্ষয়ে যাওয়ার ফলে আমার সূর্য থেকে যে রে আসছে,
সেই রে এসে আমার স্বাস্থ্য, আমার প্রকৃতির উপরে নানান ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে। তো প্যারিস এগ্রিমেন্টের মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে পৃথিবীকে আমরা আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাব। আমরা আহ, আমরা আমরা দেড় 2-এর উপরে উঠে গেছে এখন, সেটা 1.5-এ আবার নামিয়ে নিয়ে আসবে। তো আজাদ ভাই, আমরা আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে। আমি জাস্ট শেষের দিকে, তো সেটা কিন্তু আমরা পারলাম না, সেটা আমরা পাচ্ছিলাম না কোনোভাবেই, উন্নত দেশগুলোকে মানাতে পারছিলাম না। কিন্তু কোভিড এসে আমি দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীর পলিউশনকে এমন একটা জায়গায় নামিয়ে নিয়ে এসছে, এগ্রিমেন্ট যা আকাঙ্ক্ষা করছিল তার চাইতে অনেক ভালো অবস্থা। তো ফলে প্রকৃতি কিন্তু মানুষকে একটা চরম শিক্ষা এখানে দিল। আর আমাদের ইকোনমি, বাংলাদেশের ইকোনমি, আমরা একটা নিম্ন মধ্য আয়ের দেশ এবং আমরা খুব তাড়াতাড়ি মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছিলাম 2021 সালে। সমস্ত বিষয় কিন্তু, সমস্ত পরিকল্পনা কিন্তু এলোমেলো হয়ে গেল। তো এখন সেই ইকোনমি নিয়ে আমরা কিভাবে দাঁড়াবো, সেই জায়গাগুলো ধরে আসলে আমাদের যে যেখানে আছি, যে যে অবস্থায় আছি, মানুষের মধ্যে মানুষের সম্পর্কটা আরো বাড়া দরকার, তার নেটওয়ার্ক বাড়া দরকার, সেই জায়গাগুলো নিয়ে কথা বলা দরকার এবং রাষ্ট্রকে, সরকারকে, যারা সিদ্ধান্ত নেয় তাদের সিদ্ধান্তের উপরে আমাদের ইনফ্লুয়েন্সটা বাড়ানো দরকার। যে প্রাণ প্রকৃতির সুরক্ষা না দিয়ে আপনি উন্নয়ন করলে আমার মৃত্যু ডেকে আনবেন, এটা আত্মঘাতী হবে। তো সেই আত্মঘাতী উন্নয়নের দিকে না গিয়ে প্রকৃতির সাথে সহাবস্থান করে কি করে সামনের দিকে যাওয়া যায়, কি করে সুন্দরভাবে আরামদায়ক জীবনযাপন করা যায়, সেই পন্থাটা আসলে বের করতে হবে। সেই পন্থা বের করার লড়াইটাই হলো সামনের পৃথিবীর আসলে প্রধান লড়াই। তো সেই লড়াইয়ে আমি মনে করি যে সবাইকে আমরা পাবো, অনেক মানুষকে আমরা আমাদের সাথে পাবো। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আজাদ আবুল কালাম, আমি অনেক বেশি সময় নিয়েছি, আপনাকে। আমি অনেক বেশি কথা বলেছি। না, ঠিক আছে। অনেক আপনার গুরুত্বপূর্ণ সবগুলি কথাই গুরুত্বপূর্ণ ছিল, সবগুলি কথাই আমাদের শোনার জন্য, আমাদের সকলের উপকারের জন্য ছিল। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। আপনারা আজকের এই মহতি সুন্দর একটি অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য এবং আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে কাটানোর জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর মঞ্জুরুল কিবরিয়া স্যারকে। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ফজলুল করিম স্যারকে, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য ব্যয় করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি হাসান মেহেদী ভাইকে, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমি আজাদ আবুল কালাম ভাইকে, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন, ওয়ান নিউজকে দিয়েছেন। আমরা কৃতজ্ঞ। আপনার এই কথা দেশবাসী শুনেছে। আশা করছি আমরা এই যে আপনাদের কথা থেকে দেশবাসী কিছু জানতে পারবে, কিছু শিখতে পারবে এবং আমরা এই প্রাণ প্রকৃতি সুরক্ষা, পরিবেশ এবং অর্থনীতি বিষয়ে আমরা যতটুকু জানাতে পেরেছি আমাদের ওয়ান নিউজের মাধ্যমে, এর মাধ্যমে আমরা দেশ উপকৃত হবে, দেশবাসী উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, পরিবেশকে আমরা সুন্দরের দিকে নিয়ে যেতে পারবো। যদি আমরা পরিবেশ বাঁচাতে পারি তাহলে আমরা সুন্দর একটি দেশ উপহার দিতে পারবো। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।